5 জন হাতে গোনা। কি অবস্থা? আমরা পুরান ঢাকার বাসিন্দা। আমার দাদা বাড়ি পশ্চিম পাকিস্তান। আমার দাদা একজন সেনাবাহিনী ছিল। তো আমার ছোটবেলা থেকে যখন আমার আব্বার মুখে গল্প শুনতাম, আমার আব্বা একজন MBBS ছিলেন। আমার 4 ভাই, আমি এক বোন। সবার আদরের, ছোট ভাইরাও বড় ভাইও, মা বাবা সবাই আদরের। তো আব্বার মুখে যখন আমি যুদ্ধের কথা শুনতাম, তো আমার দাদার কথা শুনতাম, তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে আমি যদি জীবনে কখনো বড় হই, বা বড় তো হব, বড় হলে তো বিয়ে দিতে হবে, যেভাবে সবাইকে দেয় সেভাবে তো আমাকেও দিবে, তো আমাকে যেন আমার দাদার কাছে দেয়। আচ্ছা, আমি বলতাম যে আব্বা, যখন আমি বড় হলে আমাকে বিয়ে দিবেন না, তখন যেন আমাকে দাদার কাছে দিয়ে। তা আব্বা বলতো, দাদার কাছে দিব মানে? আমি বলছি, হ্যাঁ, দাদা যে সেনাবাহিনী দেশের জন্য অনেক কিছু করে, তো আমি তো দেখি টিভিতে দেশের জন্য সেনাবাহিনীরা অনেক কিছু করে, তো দাদাকে নিয়ে এসে আমাকে দাদার কাছে বিয়ে দেয়। তা আমার আব্বা হাসতো, হাসা বলতো যে দাদার কাছে বিয়ে দিতে হলে তোমার ওই পারে যেতে হবে। তো আমি যখন 5-7 বছর বয়স, তখন আমরা সব সময় বাড়িতে থাকতাম, যেহেতু স্কুলে যাওয়ার হলে, তো স্কুলে 7 বছর বয়সে মনে হয় আমি স্কুলে যাই। এখনকার বাচ্চারা তো 3 বছর 4 বছর স্কুলে যেতে পারে, তখন আমাদের মধ্যে এই জিনিসটা ছিল না। তা আমার আব্বা আমাকে স্কুলে ভর্তি দেয়। আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল ছিল, ওই স্কুলে ভর্তি করে দেয়। একদিন উঠ করে আমার জ্যাঠাতো ভাই আর আমার বড় চাচাকে আমরা বাবা বলে ডাকি। তো বাবা আসে, বাবা ঈশা বলতেছে যে আমার আব্বাকে যে দেখ, তোর তো আল্লাহ 5টা সন্তান দিছে, আল্লাহ তো আমার একটা সন্তান দেয় নাই, তো আমি সৈকতে নিয়ে আসছি যে একটা কথা বলার জন্য। তো আমার আব্বা আর আমার জ্যাঠা কথা বলতেছে, তখন আমি শুনলাম আমার জ্যাঠা আমার আব্বাকে বলতেছে, তেরা তো 5 বাচ্চা হ্যায়, তুমি इसको একটু दे दे। तो আমার আব্বা বলছে, একটু दे देने, मेरा तो एक ठो ही बेटी, मेरा औलाद है, मेरा बेटी तो एक ठो, मेरा घर का लक्ष्मी दे देने से मैं मर जाऊं। তা আমার জ্যাঠাকে এই কথা বলে, তো আমার জ্যাঠা চলে যায়। পরে আর বাবাকে আর দেখি না, বাবা দেশের বাইরে চলে যায়। তো বাবা অনেক বছর পরে আসে। আমার যখন বয়স 11 বছর, তখন আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার 1 থেকে 1.5 বছর পরে আমার ওই জ্যাঠা আসে। আমি গেটের সামনে দাঁড়ায়, মানে গেটের খোপ থেকে বাইরের আলোটা দেখতেছিলাম, যে বাইরের আলোটা দেখতে কত ভালো লাগে সারাক্ষণ বাড়ির ভিতরে। তো এইরকম। আচ্ছা, আমি একটা জিনিস একটু কনফিউজ। জ্যাঠা আসে মানে কি? জ্যাঠা ওনাদের বাড়ি কি পাকিস্তানি ছিল? হ্যাঁ, হ্যাঁ, ওনারা পাকিস্তানি ছিল। আপনার দাদা পশ্চিম পাকিস্তানি হ্যাঁ, ছিল? আমরা পশ্চিম পাকিস্তান, মানে আপনারা পশ্চিম পাকিস্তানের মূলত। আচ্ছা, তো আপনার বাবা এখানে পুরান ঢাকায় সেই সময় ব্যবসা বাণিজ্য করতো না? আপনাদের বাংলাদেশে থাকা কিভাবে তাহলে? বাংলাদেশে থাকা কিভাবে, যে আমার দাদা যে স্বাধীনের সময় এখানে সে বিয়ে শাদী করছে, আর আমার দাদা ওখানে যায় না, মানে পশ্চিম পাকিস্তানে না, পশ্চিম পাকিস্তানে যায়নি। শুধু আমার জ্যাঠা যিনি, উনি ওইখানে ডাক্তারি পড়ার সুবাদে যায়, তারপরে উনি আর আসে, ওখান থেকে ফিরে আসেননি? ওখান থেকে ফিরে আসেন। আপনার বাপ দাদারা কয় ভাই, মানে বাবারা কয় ভাই ছিলেন? আমার আব্বারা 3 ভাই ছিলেন। 3 ভাই ছিলেন? 2 ভাই বাংলাদেশে ছিল? হ্যাঁ, 2 ভাই বাংলাদেশে ছিল, 1 ভাই মুক্তিবাহিনী ছিল, উনি মারা গেছে 71-এ। হ্যাঁ, যুদ্ধের সময় আমার চাচা, আমি বিশেষ করে আমার চাচাটার কথা বলতে চাই, যে আমার চাচাটা যেদিন যুদ্ধ শেষ করে নাকি আসছে, আমার চাচি তখন প্রেগনেন্ট ছিল, 15 দিনের প্রেগনেন্ট। আমার আমার চাচা বাসায় আসার পরে আমাদের পাশের বাড়ির নাকি একজন ছিল, উনি ডাইকা নিয়ে যায় আমার চাচাকে, নিয়ে গিয়ে একটা ওই আমাদের পুরান ঢাকা, তাকে এখন তো অনেক আবাসিক এলাকা, তখন তো ঝাড় জঙ্গলের মতো ছিল, ওইখানে নিয়ে জবাই করে ফেলে রেখে দেয়। তো আমার চাচি সেইভাবেই এখনো পর্যন্ত আছে। আপনাদের মানে অরিজিন হচ্ছে পশ্চিম পাকিস্তান? জি, আমরা অরিজিনালি পশ্চিম পাকিস্তান। এটা বলতে আমার লজ্জা নাই, কারণ আমার বাপ দাদার দেশ সেখানে, আর আমি বাংলাদেশের নাগরিক, আমি সেটা গর্ব করে বলতে পারি। এবং আমি বাংলাদেশে জন্মাইছি, আমার বাবা বাংলাদেশে জন্মাইছে, সেই সুবাদে আমরা বাংলাদেশের বাঙালি, আমরা মাসিবাদে বাঙালি, আমরা পাকিস্তানি না। আপনাদের রুট পশ্চিম পাকিস্তানের, কিন্তু আপনারা মুক্তিযুদ্ধ করেছেন? হ্যাঁ, আমার দাদা এই দেশে যুদ্ধ করেছে, এই দেশে থেকে আমার দাদা বিয়ে। ক্লাসে পড়ছেন? ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ছেন, ঠিক আছে, বলুন। আমার মা যখন 71-এর যুদ্ধের সময়, তখন আমার আম্মার মাত্র 13 বছর বয়স, তখন আমার আব্বার সাথে আমার আম্মার বিয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমার আম্মা অনেক সময় কান্নাকাটি করে আমাদের বলে যে এখনকার ছেলে মেয়েদের দেখি, আর আমি ওই সময়তে, তোমার আব্বার বয়স আমার চেয়ে 15 থেকে 20 বছরের বড় হবে, তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। কেন? শুধু এই পাখানাদের জন্য, আলবদরদের জন্য, ইজ্জতের জন্য, যে এমন একটা লোককে বিয়ে করছি যাতে আমার ইজ্জতটা সেফ হয়।
তা আমার আম্মার কাছে এগুলো কথা শুনি তো সবাই আমার আত্মীয় স্বজন সবাই বলে যে ডাক্তারের ওয়াইফ কোনোদিন থাকবে না, মানে আমাদের পুরান ঢাকা যে যেমন একটা মন্তব্য চলে, বলে যে ডাক্তারের ওয়াইফ কোনোদিনও থাকবে না, এই বয়সে বিধবা হয়েছে। তা আমার না এই জিনিসটা একদিন মাইন্ডে লাগলো যে স্কুল থেকে আসতেছে যে আমার এক চাচি বলতেছে যে দেখ माँ का तेरे बेटी भी हो जाएगी, माँ तो थोड़ा कम बयस में विधवा हो गई, बेटी माँ से आगे बढ़ के विधवा होगी। তা আমার চাচি এই কথাটা বলাতে না আমার খুব কষ্ট লাগলো। এই কষ্ট লাগলো, আমি এসে আম্মারে বললাম যে আম্মা ওই চাচি আম্মা না বলতেছে যে মা বি বেওয়া বেটি বি বেওয়া। তা আম্মা এটা কি? আম্মা বললো কি থাক এগুলো কথা কানে দিতে না, এগুলো বুঝবা না। তো এইভাবে চলতেছে। তো একদিন আমার আন্টির বাসায় আমার বড় খালার বাসায় যাই, আমার বড় খালারা তখন ঢাকা থাকে, তো বড় খালার বাসায় আসি। আসার পরে বড় খালাকে বলি যে খালা আমার আব্বা তো নাই, এখন তো মনে করেন আমাদের খুব করুণ অবস্থা, আমরা তো বাড়িতেই থাকি, তারপরও যেটুকু মানে এইভাবে কথা বলার পরে আমার খালা বললো যে আমরা আসতেছি অমুকে। ওনারা কি করতেন, মানে বড় আপনার মায়ের বড় বোন তো তাহলে? উনি এখানে আসছে ওনার হাজবেন্ডের কারণে আসছে, আবার ওনারা চলে যাবে। তো আমাদের এখানে না থেকে ওনারা আলাদা বাসা ভাড়া করে থাকতেছে জিগাতলাতে। ওকে। তো জিগাতলাতে আসছি, আইসা আমার খালাকে বললাম যে আম্মা আপনারে দেখতে চাইছে, আম্মার খুব শরীর খারাপ। তখন আমি কি করব, আমি বললাম যে আম্মা আমি কাউলি নিয়ে খালার বাসায় যাই। আম্মা বললো চিনা যাইতে পারবো? আমি হ্যাঁ আম্মা আমি গেটের সামনে থেকে রিক্সা করে তারপরে যাই। তো আমাদের গেটের সামনে একটা বুড়ো লোক সবসময় বসে থাকতো আমাদের, তো আমি ওনার ডাইকে বললাম কারিম না। তারপরও আমি আজকে বলতেছি, তো আমার আম্মাকে পরামর্শ দিল এই বাচ্চাগুলা যা আছে ওদের আত্মীয় স্বজনের কাছে দিয়া, এই 5টা ছেলে মেয়ে কোনোদিন তোমার গুণ গাইব না, তুমি এগুলোরে এখানে রাখো, এখানেই মাটি দিয়ে দাও, এখানে তোমার জীবনটা এখানে থেমে গেছে, এখানে মাটি দিয়ে দাও, তুমি আমাদের সাথে চল, এখানে মনে করো তোমার কেউ নাই, তুমি আমাদের সাথে চলো। তো আমার আম্মা বললো কোথায়? তাই বলে যে তোমার তো এখনো যৌবন আছে, এখনো তো আরেকটা বিয়ে করা যায়, এমন তো না যে বিয়ে করতে পারবে না, তোমাকে আমরা নিয়ে যাবো। তো আমার আম্মা বললো যে হ্যাঁ আমাকে নিয়ে গিয়ে তো আবার আরেকটা বিয়ে দিবেন, সেই করে আর 4-5টা ছেলে মেয়ে নিশ্চয়ই হবে না, এমন কোনো কথা না যে তখন আমি আমার এই সন্তানদের ভুলে যাব। তখন যে আমার এই সন্তানরা আমার প্রতি রাত্রে অভিশাপ দিবে, তখন সেই অভিশাপে জর্জরিত হবো আমি। তার চেয়ে বলো আপনারা চলে যান, আমাকে আমার মতো করে থাকতে দেন, আমি আমার মতো করে আমি আমার সন্তানদের, আমার 5টা ছেলে মেয়ে এদেরকে নিয়ে আমি মানুষের মতো যদি মানুষ করতে না পারি, আমি ভিক্ষা তার হাতে দিব না, আমি ওদের যদি মানুষ করতে না পারি ওদের এক করে বিষ দিয়ে দিব, ওদের বিষ পান করাবো। এই কথা বলার পরে আমার খালা চলে গেল। আমার খালা যাওয়ার পরে তো আর আমার আম্মাকে আমি জিজ্ঞেস করতেছি রাত্রে শুয়ে শুয়ে যে আম্মা একটা কথা বলবো? আমার আম্মা বলতেছে যে ঠিক আছে বলো। যে আম্মা এইটা কি খালা যে বলছে এই কথাটা কি সত্যি? তা আমার আম্মা বলতেছে কোন কথাটা? তাই আমি বললাম যে আম্মা আপনি কি একটা বিয়ে করবেন, আপনি কি আমাদের রেখে চলে যাবেন? তো আম্মা আমি আমার এই ছোট ভাইদের কিভাবে মানুষ করবো? তো এই কথা বলার পরে আমার আম্মা বলতেছে দেখো আর 2টা বছর পরেই তোমাকে বিয়ে দিয়ে দেওয়া লাগবে, আমি এখন বিয়ে করি কোন দুঃখে, তুমি এগুলো চিন্তা করো, আমি যেভাবে হোক আমি যদি প্রয়োজনে যে আমার ঘরের লোক কাজ করছে, প্রয়োজনে আমি মানুষের ঘরে কাজ করে তোমাদের খাওয়াবো, তুমি কোনোদিন কোনো কিছু কষ্ট করবা না, কষ্ট কি তুমি কোনোদিন বোঝো নাই। ভাইয়া যখন আমার আব্বা ছিল আমাদের গাড়ি ছিল, আমাদের 3টা ঢাকা শহরে 3টা বাড়ি ছিল আমাদের, আমরা কখনো মনে করি নাই যে আমরা আজকে এই পরিস্থিতিতে আসবো। আমি সামনে বলবো কতগুলো যে এই পরিস্থিতিতে যে আসবো, আমার মা বিধবা হওয়ার পর থেকে যে একটা লাঞ্ছনার মধ্যে দিয়ে আমার মা বড় হয়েছে, আমাদের বড় করছে, অনেক কষ্ট করছে। তো আমার মা কোনো দিকে চায়নি। আমার আম্মা আবার কিছু সিলাই টিলাই জানতো। তো আমার ভাই আছে আমাদের এলাকাবাসী, তো ऐसा একদিন বলতেছে মামানি আপ क्या कर रहे, अब क्यों बचिएगा, এই বিবি সময় হয় একটু রাস্তা পাকার নিয়ে। তা আমার আম্মা বলতেছে যে আর সম্ভব না, তো তো আরো যেতেছি, কিছু করা দরকার। তা আমার আম্মা বলতেছে যে মামানি এখানে তো বঙ্গ মার্কেট সামনে আছে, বঙ্গ মার্কেট। আম্মা কয় ভাই বাবা দেখছো তোমার চাচা আমার কেমনে রাখছে, যে কোনোদিন গেটের তালা খুলতে আমি যাইতে পারি নাই, আমার গেটের তালা খুলতে দেয় নাই, যে আমি গেটের তালা খুলে কাউরে ভিতরে আনবো সেটা পারি নাই, সবসময় আমি এইভাবে রয়েছি, আমি তো কোনো জায়গায় চিনি না, আমি কি করে যাই। তো উনি বললো যে ঠিক আছে আমি আমার পরিচিত এক বন্ধু আছে ওনারে বলবো না, উনি কিছু মাল টাল দিয়ে যাবো না, আপনি ঘরে বসে সেলাই করেন। তা আম্মা বলছে যে গোলজার আমার তো মেশিনও নাই, আমি কিভাবে কি করব।
তো আমারে বলছে যে ঠিক আছে, আমার এক বোন আছে, বলে জোহরা পরে এখান থেকে সেলাই করেন, কিছুদিন পরে মেশিন কিনে নেন। তো আমার মামা কিছু টাকা পাঠাইছে, আমার নানু বাসা থেকে কিছু টাকা পাঠাইছে। তা আমার খালা অর্ধেকটা আমার আম্মাকে দেয়, অর্ধেকটা উনি রাখে। তো ওই টাকা দিয়ে আমার আম্মা একটা মেশিন কিনে। তখন সেলাই মেশিনের খুব দাম কম, 1600 টাকা না 1700 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে আমার আম্মা। তো সেলাই মেশিনে কাজ করে আমার আম্মা ভালো ইনকাম হইতেছে, সারাদিন কাজ করে, রাত্রেবেলা হাত পায়ে ব্যথা। তো আম্মা খুব কাঁদতো, আমি দেখতাম যে খুব কাঁদতো। তখন আমি যে স্বপ্নটা দেখতাম যে আমি একজন ভালো ডাক্তার হব, আমার বাবার মতো একজন ডাক্তার হব, একজন সেনাবাহিনীর সাথে বিয়ে করব, দেশ দশের কাজ করব, এই স্বপ্নটা না আমি আস্তে আস্তে ভুলে যাইতেছি। আমার সবাই স্কুলে ভর্তি হয়ে গেছে, আমি ভর্তি হতে পারতেছি না। আমি আমার মাকে আর বলতে পারতেছি না যে আম্মা আমাকে স্কুলে ভর্তি করে দেন, তাহলে আমাকে বাবার কাছে দিয়ে দেন। আমি না কাউকে বলতে পারতেছি না, আমি শুধু সারা রাত শুয়ে শুয়ে কাঁদি। হঠাৎ করে একদিন আমার আম্মা বলে কোন স্কুলে ভর্তি কর। আমি বলতেছি যে আম্মা, আম্মা আমার এক কাজ করেন, আরমাইটুলাতে দেন, এখানে বেতন কম, ভর্তি ফি কম। তো বলার পরে বললো যে ঠিক আছে, কালকে গিয়ে চাচির লগে গিয়ে ফর্ম টর্ম নিয়ে আয়। তো গিয়ে ফর্ম টর্ম আনছি, তো স্কুলে ভর্তি হয়েছি। যখন 7 উঠি তখন আবার সেই সৈকত আমার ভাই আসে আমাদের বাসায়, এসে বলতেছে যে আর 2টা বছর গেলেই তো পারফেক্ট। তো উনি এই কথাটা বলছে, আমি বুঝতে পারিনি পারফেক্ট বলতে কি। তা আমি বলছি যে আমার আম্মাকে গিয়ে বললাম, আম্মা বড়দা যেন আমাকে কি যেন একটা কথা বলছে। তা আমার আম্মা বলে কি কথা বলছে, আমি আমাকে বলতেছে কি যে আর 2টা বছর গেলে তো পারফেক্ট হয়ে যাবে। তা বলে এই কথাটা কি? আম্মাকে আচ্ছা আমি ওর সাথে কথা বলুন, তুমি আর কাউরে বললো না। সৈকত তো তখন পশ্চিম পাকিস্তানে থাকার কথা, ওরা পূর্ব পাকিস্তানে কি করতে এসছে? মানে সৈকত তো আপনার বাবার ছেলে না? না, আমার বাবার তো কোনো ছেলে নাই, তাহলে এটা হচ্ছে আমার আরেক চাচার, আমার আব্বার চাচা যে। বাবার চাচা? না, আমার আব্বার চাচতো ভাইয়ের ছেলে। বাবার চাচাতো ভাইয়ের ছেলে? হ্যাঁ। ওনারা পুরান ঢাকাতে থাকতো? না, পুরান ঢাকাতে থাকতো না। তাহলে উনি আমার বাবার সাথে আসতো। বাবার সাথে আসতো? হ্যাঁ হ্যাঁ, আমার বড় বাবার সাথে আসতো আমাদের বাসায়। ওকে, ওনারাও পশ্চিম পাকিস্তানে থাকতো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলুন। ওনারা ওইখানে থাকতো, এখান থেকে এখানে আসতো। তো ওনারা কি কারণে যেন ওইখানে গন্ডগোল হওয়াতে ওনারা সবাই বাংলাদেশে চলে আসে। সৈকতটা বাংলাদেশে চলে আসে। তো বাংলাদেশে আসার পরে কি করবে ওরা, কিছুদিন বাইরে বাইরে থাকলো, ভাড়া বাসা থাকলো। পরে ওনার বাবা বাড়িঘর করলো, তো ওনারা বাড়িঘর করে এখানে সেটেল হয়ে গেছে। তো ওনাদের বাড়িটার নাম বলতে চাচ্ছিলাম না। ওকে, নো প্রবলেম, বলুন। ওনারা এই পুরান ঢাকাতে, না ঠিক আছে, আমার নাম নাও জানলেও চলবে, সমস্যা নেই। হ্যাঁ, এই ফার্ম গেটের দিকে। তারপরে আপনার সৈকত আপনার চাচাতো ভাই হয়? হ্যাঁ হ্যাঁ, আমার চাচাতো ভাই। বলুন। তো দুই সৈকত যেটা বলছিল যে 2 বছর পর আসছে। আসার পরে আমার বাবাকে আমি বলতেছি যে বাবা, যে সৈকত আমাকে না এই কথাটা বলছে। তো বাবা বলে কি যে যেটা তুমি না জানো সেটা তোমাকে জানতে হবে না, একসময় তো জানবা। কি এমন কথা যে আমি জানি না? বলে তুমি যখন ছোট ছিল না, একেবারে ছোট বেবি ছিলা, তখন তোমার বাবা আর সৈকতের বাবা আমরা 3 জন একসাথে বসে একটা এই করছিলাম, পরামর্শ করছিলাম। কি পরামর্শ? বলে সৈকতের সাথে তোমাকে বিয়ে দিব। তা বললাম তো বড়দা তো অনেক বড়, সে তো আম্মার মতো বড়, মানে লম্বা তো অনেক। আমি বলতাম সে তো আম্মার মতো বড়, সে আমাকে না বাবা এর সাথে হবে না। তো বলে যে আমার আব্বার সাথে করবো? আমি হ্যাঁ আমার দাদার সাথে করব, এই বড়দার সাথে করবো না, তা আমার দাদার সাথে করব। তো বলার পরে আমার বাবা একটু হেসে বলে যে এটাই তোমার দাদা, উনি সেনাবাহিনীতে যাবে। তখন ওরা বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার পরে তো এখন বাংলাদেশের বাঙালি, এখন সবাই আমরা সব পরিবারেই থাকি এখানে। তো উনি যখন ইন্টার পাস করছে, করার পরে তো বিয়ে ভর্তি হয়েছে, অনার্সে ভর্তি হয়েছে। তখন ওই একদিন আমরা আবার ওদের বাসায় বেড়াতে আসছি। পরে তো আমার বাবা আবার বলতেছে যে মেয়ে তো একটাই স্বপ্ন, মেয়ে ডাক্তার হবে আর জামাই হতে হবে সেনাবাহিনী। তো সৈকত সবাই ওর ভাই ঠাই বোন টোন সবাই বসে আছে। তো বলে যে এই চেহারা সেনাবাহিনী লাগবে না, ডাক্তার হইতে পারো কিনা দেখো, ভাগ্য জোর যদি থাকে, তোমার মার যদি অবদান থাকে। তাই কথা বলার পরে আমার আম্মা বলতেছে যে দরকার হয় শরীরে চামড়া বিক্রি করবো, শরীরে চামড়া বিক্রি করে হলে করবো। তা আমার আম্মা এই কথাটা বলে চলে আসছে। তো বাবা একদিন বলতেছে, পরে আবার বাবা 1 বছর পরে আমাদের বাসায় আসছে, উনি বছরে একবার আমাদের বাসায় আসে, এসে আমাকে বলতেছে, তখন আমি আরেকটু বড় হয়েছি।
তখন আমি ভালোই বড় হয়ে গেছি, আমি ভালো মন্দ বুঝতে শিখতেছি, তখন আমি একদম পারফেক্ট বড় হয়ে গেছি। তো আমি একদিন বাবাকে বলতেছি, বাবা যে সৈকত বর্দা যে, মানে আমরা তো ওনাকে বর্দাই বলি, সবাই বর্দা বলে, যে বর্দার ভাই না অনেক কথা বলে, অনেক সময় খুব খারাপ লাগে। বলে কি এমন কথা বলে বর্দা খারাপ লাগে? ওনার বোন বলতেছে আর কি, বর্দা আমার দিদিভাই বলতেছে যে কি এমন কথা বলে যে তোমার কাছে খারাপ লাগে বর্দা কথা? আমি বলছি না বর্দা না, কিছু কিছু কথা বলে খুব খারাপ লাগে, যেগুলো কথা আমাদের শোনা না। তো বলার পরে তো সৈকত বলতেছে যে চিন্তা করিস না, সেনাবাহিনী আমিই হব, আর আমি তোকে বিয়ে করব, যদি তোর বাপে একটা জিনিস রাইখা গেছে এটা যদি আমাকে দেয়। তার মানে আমার বাবা তো এমন কিছু রাইখা জানে গোপনীয়, তো যে আমরা জানি না। আমার মা এত কষ্ট করতেছে আমাদের নিয়ে, অথচ আমার বাবা এমন কি সম্পদ রেখে গেছে যেগুলো আমরা জানি না। তো এই কথা বলার পরে আমি বাবাকে ধরলাম, আমার আম্মাকে বললাম যে আম্মা আমি বাবার সাথে কিছু পার্সোনাল কথা। তা আম্মা বলে দেখো তুমি কিন্তু এখন বড় হয়েছো, এখন মানে সেই দিনে আমার আম্মা ফার্স্ট আমাকে শাসন করে, বলে তুমি কিন্তু এখন বড় হয়েছো, তুমি কিন্তু যা করবা নিজের বুঝে শোনা করো, নিজের বিবেকরে প্রশ্ন করো যে আমি এটা করবো কিনা। তখন আমার আম্মা দেখতেছে যে আমি তো মোটা টোটা একটু যে শোল ঠোল, তা আম্মা এই চিন্তা করলো, বলে যে যা করবা নিজের বিবেককে প্রশ্ন করো। তো আমি তো বাবার সাথে আসলাম, বাবার এই বাসায় আসলাম, আসার পরে তো বাবাকে বললাম, বাবা কি এমন কথা যে আমার আব্বা আপনাদের কাছে বলে গেছে যেটা আমি জানি না? বলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তা আমার আম্মাকে বলে আসছে যে ময়মনসিং যাব, আমাদের ময়মনসিং একটা বাড়ি আছে, ওই বাসাটা দেখতে যাবো। তো আমার আম্মাকে বলছে, পরে আম্মা বলছে যে ঠিক আছে যা। তো সেদিন সৈকত, আমি, বাবা, আমার বাবার একটা গাড়ি ছিল, আমাদের তো বিক্রি হয়ে গেছে, আমার বাবার একটা গাড়ি ছিল। তো বাবা গাড়িতে করে যে বাবা ড্রাইভ করতেছে, আমি বাবার পাশে মাঝখানে বসছি, সৈকত আবার কোথায় যাচ্ছেন আপনারা? ময়মনসিং যাচ্ছি। কেন? আমাদের একটা নাকি বাড়ি ছিল ময়মনসিংহে। হ্যাঁ ময়মনসিংহে আমাদের একটা বাড়ি ছিল, Okay. অথচ আমরা জানি না। ওকে। তো আমার বড় বাবা আমাকে নিয়ে যাইতেছে যে ওই বাড়িতে যাওয়া লাগবে, চল। তো বাড়িতে গেছি, যাওয়ার পরে আমি বাড়িটা দেখে দেখে মানে যখন বাড়ির গেটের কাছে গেছি, আমি বলছি, আল্লাহ মানে কোথায় আসতেছি। পরে খুব ভয় ভয় লাগতেছে, ভয় কাজ করতেছে যে সৈকতের কথাবার্তাও ভালো না, আর তার মধ্যে বাবাকে যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমাকে যদি মেরে ফেলে, বা এরকম একটু ভয় টয় কাজ করতেছে। আবার আম্মা বলছে বড় হয়েছে, কিন্তু এই সময়তে কিন্তু ভুল করার সময়, এই সময়তে মানুষ ভুল করে, বড় হইতেছে কিন্তু। তা আম্মা আবার এগুলো কত বলে দিচ্ছে যে কিছু কিছু কথা আম্মা বলছে যে সেই কথাগুলো আমার মেনে চলতে হবে। আসছি তো ভালো। তো বাড়ির গেটের কাছে আসার পর বাবা গেট খোলার সাথে সাথে আমি এক চিৎকার, বাবা এই তো ভূতরা বাড়ি, বাবা এই ভূতরা বাড়ির ভিতরে ঢুকবো না, বাবা ও আমারও মারবো তোমারও মারবো, তোমারও মাইরা ফেলাইবো, বাবা তোমার গাড়িটা নিয়ে পলাই যাবো, বাবা চলো আমরা বের হয়েছি। তা আমি বাবার সাথে পাগলের মতো করতেছি যে এমন আমি জানি করলে আমার মাথার সমস্যা হয়। তো বাবা বলতেছে যে এই জন্যই বুঝে এরকম করতেছে। তা আমার এখনো আমি যদি গাড়িতে জানি করি খুব দূরে কোথাও, তাহলে আমার মাথার সমস্যা, আমার চোখ ফুলে যায়, চোখ টুক লাল হয়ে যায়। তো বাবা বলতেছে যে তাহলে মনে হয় মাথার সমস্যা হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে, বমি টমি করছে দিবা, ঠিক আছে। তো বাড়ির ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আলো ঠালো চালাইছে। ওইখানে আমরা, আমার আব্বা আর আমার বাবা দুজনে এই বাড়িটা কিনছে। যার কাছ থেকে কিনছিল সেই লোক এখনো মানে এই বিগত 5 বছর হয়েছে মারা গেছে দাদা। তো যে হিন্দু লোকের কাছ থেকে বাড়িটা কিনছে, যে 71-এর সময় নাকি কিনছে বাড়িটা, ওই বাসা থাকার জন্য কিনছিল, তো বাসায় কেউ থাকে নাই। তো ওই বাড়িটা তো যে হিন্দু লোকের কাছ থেকে কিনছে গোবিন্দ গোড়, উনি ওই বাসায় থাকতো। তো আমরা যাওয়ার পরে উনি খাবার দাবার ব্যবস্থা করলো, তো বললো যে মালিক নিয়ে আসছে। তা আমার বাবা বললো যে এই কথাটা যে মালিক নিয়ে আসছে। তো মালিক নিয়ে আসছে, মালিকটা কি? তাই আমি ভাবছি সৈকত হবে এই বাড়ির মালিক। তো ভাবলো মালিক নিয়ে আসছে, মালিককে ভালো করে দেখে রাখো, ভালো করে আপ্যায়নটা করো। তো দাদা নাড়ু ঠাড়ু বের করে দিচ্ছে, বলে যে দিদি ভাই খাও। তাই আমি বললাম যে আমাকে দিদি বলে না, আমি তো ছোট, আমাকে আপনি নাম ধরে ডাকেন। তো নাম ধরে ডাকেন বলার পরে তো দাদা আমাকে আবার দিল, নাড়ু টাড়ু দেওয়ার পরে বললাম যে এই পুকুরের পানিতে কি কুমির টুমির আছে নাকি? তো সৈকত বলতেছে যে কুমির না, বড় একটা হাঙর আছে, তোকে জানি পঞ্চম গিলে খায়। এই কথা বলার পরে না আমি বললাম যে ওর কথা কি এতই খারাপ, সবসময় কি খারাপ কথা বলবে? ও বিয়ে করলে মানে বোর্ডে এক পাড়া দিয়ে মেরে ফেলবে। তা নিয়ে ওর সাথে আপনাকে, আপনার বয়সের ডিফারেন্স অনেক বেশি ছিল, এটা একটা। যেমন আরেকটা যেটা হচ্ছে যে আপনার জ্ঞান বা বোঝার ব্যাপারটাও একটু
একটু ইম্যাচিউর ছিল, বয়সটাও কারণটা ইম্যাচিউর। আমার চাইতে 15 বছরের 15 থেকে 16 বছর। 15 থেকে 16 বছরের বয়স বড়। আর তখন আপনার বয়স কত যখন আপনি ময়মনসিংহে এরকম সময় গিয়েছেন আনুমানিক? আমার তখন 13 শেষ হয়ে 14তে পড়ছি। বুঝতে পারছেন, 13 থেকে 14 বছরের কিশোরী, যার মধ্যে পুরো দুনিয়াটা নিয়ে অনেক বেশি কৌতূহল এবং অনেক বেশি মিস্টেরিয়াস একটা সময়। আমরা বলুন তারপরে। হ্যাঁ, তারপর তো বাবা আমাকে একটু চোখে চোখে রাখতেছে, যে ওর কথাবার্তাতে আমাকে একটু চোখে চোখে রাখতেছে। তো হঠাৎ করে আমার বাবা চেয়ার নিয়ে বসে থাকে উঠানের মধ্যে, তো পড়ে যায়, ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমি এক চিৎকার দিয়ে বাবাকে জড়াই ধরি, বাবা তুমিও কি আমার আব্বার মতো আমাকে ছেড়ে যাও, তাহলে আমি কোথায় যাব? আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? কাকে গিয়ে বলবো যে বাবা আমি ডাক্তার হবো? তো বাসায় নিয়ে আসলাম। এরপরে দেখি যে বাবা টয়লেটে গেলে বলে যে আমার এখানে খুব ব্যথা করে, মানে আমার বাবা, হ্যাঁ কিডনির গোড়ায়। তো বাবা বলতেছে যে আমি একটু হাওড়া থেকে ঘুরে আসি, মানে আমার ছোট খালার বাসা যাবে, এই কথা বলে বলতেছে একটু, মানে ওনাদের ওদিকে তো যায় না। তখন আপনারা আবার ঢাকা ব্যাক করেছেন ময়মনসিংহ থেকে? হ্যাঁ, ময়মনসিংহ থেকে ঢাকা ব্যাক করছি। তা আমার বাসায় আসতেছে অনেক রাত। আমি জিজ্ঞেস পিসে আমি বললাম, আম্মা বাবারে তো পিজি হসপিটালে ভর্তি করে দিয়ে আসছে, বাবার তো এরকম সমস্যা। তখন আমি সুরাদিয়া হসপিটাল কোনটা, বাডেন কোনটা, কোনটাই চিনি না, আমি এগুলো চিনি না। পরে আম্মা বলতেছে এত দূরে হসপিটাল কি হয়েছে? আমি আম্মা বাবার জানি কি হয়েছে, বাবা না পেট ধরে বসে থাকে, পেটে ব্যথা করে, অনেক সময় কান্নাকাটি করে, বাবা আমাকে বুকে জড়া ধরে কান্নাকাটি করে। তো আম্মা না বাধা দিত না। তখন বাবার এখানে, বাবা অসুস্থ হওয়ার পরে আমাকে বাধা দেয় না কেউ। আমি বাবার এখানে আসি, যাই, বাবাকে দেখি। আমার ছোট ভাই, যে ভাইটাকে আমার আব্বা 1.5 বছর রেখে মারা গেছে, এই ভাইটাকে আমি নিয়ে আসি পরে পরে বসায়, মানে ওটা কি যেন খাওয়ার জন্য দিছি। পরে সৈকত আমার ভাইটাকে নিয়ে রাস্তায় চলে যায়। তো 1 ঘন্টা হয়ে গেছে, আমি তো বাবাকে খাওয়াইতেছি, তো 1 ঘন্টা হয়ে গেছে, আসে না। আমি বলতেছি যে বাবা বড়দা যে সানিরে নিয়ে গেছে, এখনো তো আসে না। বলে চলে আসবে। তো একজন লোক এসে বলতেছে যে সানি পড়ে গেছে। তো কিভাবে পড়ে গেছে, তো আমরা দৌড়ে রাস্তায় চলে গেলাম। রাস্তায় যাওয়ার পরে দেখি আমার ভাইয়ের 2 গালের মধ্যে আমার সামনে দাঁড় করে চর মার, এই তুই আমাদের জিজু বলে ডাকতে পারিস না? তো আমার ভাই বলতেছে নাই, তুমি জিজু নি, তুমি দাদা, তুমি জিজু নাই বলা নেই। তো বলতেছে পরে, আমি বললাম বাবা দেখছো পরিস্থিতিটা? তো এর মধ্যে দিয়ে সৈকত ওই যে শুনছে আমি সেনাবাহিনীকে বিয়ে করব, তো একদিন বলে যে আমি সেনাবাহিনী, মানে আর্মি সোলজারের প্রতি আপনার একটা অন্যরকম ইন্টেনশন ছোটবেলা থেকে ছিল, বুঝতে পারছি। তো ওই সৈকত আমার সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য ও সেনাবাহিনীতে অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পরে তোর ইন্টারভিউ দেওয়ার জন্য টাকা হয়, তো যাচ্ছে। তা আমার বাবা এদিক থেকে অসুস্থ। তা আমরা তো, আমার ছোটবেলা বাবাকে হারাইছি, একজনকে হারাইছি, আরেকজনকে হারাবো, এটা আমার খুব কষ্ট লাগতেছে। তো বাবা অসুস্থ, তো বাবা কলকাতাতে ফোন দিল, আমার খালাদেরকে ফোন দিল যে তোমাদের এখানে এই করো, মেডিকেলে একটা অ্যাপ্লাই করো, যে আমি আসতেছি। তো বাবার সাথে আমিও কলকাতা চলে গেলাম। তো তারপরে আমার ছোট খালাকে তো মাটা বলে ডাকি, অনেক করলাম, আবদার করলাম যে ছোট আমি মিসকুইল, মানে অনেক কথাই বললাম হিন্দি ভাষাতে। ও আমার খালারা কুচবিহারে থাকতো আগে, আমার বাবাকে ওইখানে মেডিকেলে ভর্তি করা হলো, সব টেস্ট করলো, করার পরে দেখে যে আমার বাবার 2 কিডনি নষ্ট হয়ে গেছে। বাবার 2 কিডনি নষ্ট হয়ে গেছে। তা আমার খালা মনে আমাকে আর বলে না। তো বাবাকে নিয়ে বাংলাদেশে চলে আসবো, তা আমি সব লাগেজটাকে গুছগাছ করছি। তো বাবা আমার মন রক্ষা করার জন্য আমার সাথে বাংলাদেশে চলে আসলো। এই যে বাবাদের শেষ যাওয়া যাবে আমি আর জানতাম না। তো বাবা চলে আসছে, আসার পরে বাবা ওইখানে, বাবা আর আমি ময়মনসিংহে গেলাম। তখন না আমার কাছে খুব একটা ভালো লাগতো যে দূরে কোথাও বেড়াইতে যেতেছি, যে ছোটবেলা থেকে 13 থেকে 14 বছর পর্যন্ত তো বন্দির মধ্যে ছিলাম। তো বাবা যে রুমে থাকে আমিও ওই রুমেই থাকি। এখানে একটা বিষয় বলে রাখি প্রিয় শ্রোতা, উনি ওনার আপন বাবার বড় ভাইকে, যাকে সাধারণত অনেকেই বড় চাচা বলেন, বড় বাবা বলেন বা বড় আব্বা বলেন, আসলে উনি ডিরেক্টলি তাকে বাবা বলতেন। সেই বাবার গল্পটা হচ্ছে এখানে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা এখন জয়েন করেছেন, বাবা বলতে আসলে ওনার আপন বাবা না, আপন বাবার বড় ভাইকে উনি বোঝাচ্ছেন। হ্যাঁ নদী, আপনি ময়মনসিংহে যাওয়ার যে বর্ণনাটা দিচ্ছিলেন সেটা বলুন। হ্যাঁ, ময়মনসিংহে যাওয়ার পরে বাবার সাথে কথা বলতেছি, তো বাবা বলতেছে যে খুব খারাপ লাগতেছে। তো আমি জানি করলে আমার সমস্ত মাথা ব্যথা, চোখ ফুলে যেত, রাস্তায় 2-3 বার মাথা ব্যথা শুরু হলে বমি করতাম। তা আমার একটা সমস্যা মাথার মধ্যে দেখা দিল। তো বাবা বলতেছে যে তোমাকে ভালো করে একটা ডাক্তার দেখানো দরকার, যে তুমি যখনই আসো তখনই তোমার এই সমস্যাটা, কারণটা কি? তো আমার চোখটা হঠাৎ করে দেখি ফুলে লাল হয়ে বড় হয়ে যাচ্ছে, আমি ডান চোখটাতে দেখতে পারতেছি না।
মানে ডান চোখে আমি কিছু দেখতে পারতেছি না। তো বাবাকে বলতেছি, তা বলার পরে বাবা বলে কি যে ঠিক আছে একটু ভালো করে পানি ঠানি দাও চোখে, ভালো লাগে। না, তার আগে আপনি আরেকটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলেন যে আপনার বাবা সম্ভবত মানে বড় বাবা আলটিমেটলি কিছু একটা বলতে যাচ্ছিলেন আপনাকে যে উনি হ্যাঁ বলতেছি। ওই সেটাই আসছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো চোখে পানি টানি দিয়ে এসে শুইলাম, শোয়ার পরে তো বমি টমি করছি, ওষুধ টষুধ খাওয়াইছি, বাবা খাওয়ার পরে ঘুম ঘুম লাগতেছে। তো বাবা বলতেছে যে মা ঘুমাইতেছো? আমি বলছি কি আমার বাবা আমাকে মা বলে ডাকতো, আবার কখনো নদী বলে ডাকতো, যদি ভুলে যেত তাহলে নদী বলে ডাকতো, আর তাহলে বাবা আমাকে সব সময় মা বলে ডাকতো। বাবা বলতেছে মা তুমি কি ঘুমাই গেছো? বলতেছে না বাবা আমি এখনো ঘুমাইনি, আমি জেগে আছি, কিছু বলবা? বলে হ্যাঁ মা, যে জন্য তোমাকে আমি এখানে নিয়ে আসছি, এই ভুতুরা বাড়িটা একটা হিস্ট্রি, তোমাকে আজকে আমি সত্য ঘটনা জানাবো। তো আমি বললাম বাবা কি এমন সত্য? বলে এই বাড়িটা কিন্তু তোমার, এই বাড়িটা আমার। মানে আমার বলতে বলে যে তোমার বলতে কি যে তোমার বাবা আর আমি দুই ভাই, আমরা এই বাসাটা কেনার জন্য তোমার বাবা বেশি টাকা দিছে কিনা তা মনে নাই, কিন্তু সমান সমান হতেও পারে। তো এই কথা বলার পরে বাবা বললো যে ঠিক আছে আমি বেশি দিছি বা তোমার বাবা বেশি দিছে সেটা বিষয় না, তো এই 12 কাঠার বাড়িটা তোমার নামে কিনা হয়েছে। তো আমি কিনতে, তোমার আব্বা কিনতে চাইছিল তোমার আব্বার নামে, আমি দিইনি। আমি বলছি যে না, আমার অংশ আমি আমার মেয়ের নামে কিনবো। সেই সুবাদে আমি আমার অংশ তোমার নামে কিনছি, কেনার পরে আমি পরে তোমার বাবার কাছ থেকে যেভাবে হোক বলে তোমার নামে করছি। 12 কাঠার বাড়িটা বাবা আমার নামে। আমি তখন খুব খুশি, এত খুশি যে আমি এতটুকু বয়সে এত বড় একটা বাড়ির মালিক। আমি খুব আনন্দ, আমার কোথায় ঘুম, কোথায় মাথা ব্যথা, কোথায় কি কিচ্ছু মনে নাই। এখানে একটা মানে আমাদের দেয়ালের মধ্যে একটা বক্স করা ছিল। তো বাবা বলতেছে যে এই বক্সটা খুলো। খুলে দেখি যে একটা ফাইল ছিল, ফাইলের মধ্যে লেখা আছে দলিলটা। তো বাবা বলতেছে এই যে দলিল, এটা একেবারে হুল করে দেওয়া আছে, যখন তোমার বিয়ে শাদী হবে, তোমার সন্তান হবে, সে যদি ইচ্ছে করে বিক্রি করার তখন করতে পারবে, কিন্তু তুমি বাড়িটা কখনো বিক্রি করতে পারবে না। মানে আপনি কখনো বিক্রি করতে পারবেন না? আমি চাইলে বিয়ের পর আমার হাজবেন্ডকে আমি দিতে পারবো। আচ্ছা, এটা কত কাঠার জমি ছিল? 12 কাঠার জমি ছিল। ময়মনসিংহের কোথায় ছিল? ময়মনসিংহ মুক্তাগাছা, অলকা পূর্বী সিনেমা হলের অপোজিটে। ওকে, 12 কাঠা মানে তো একটা বিশাল জায়গা। হ্যাঁ বিশাল। আপনার কি সালটা মনে আছে? কোন সালের গল্প বলছেন আপনি? আমি 97। 1997। মানে তখন আপনার আনুমানিক বয়স কত? আমার তখন 14 বছর, 13 বছর শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলুন তারপর। তো বাবা দলিলটা আমার হাতে দিয়ে বলে যে এই দলিলটা তুমি এখানেই রাখবে, এই দলিলটা যে এখানে আছে যে তুমি আর আমি ছাড়া আর যেন কেউ না জানে। মানে এটা ইনফ্যাক্ট আপনার পরিবারের অন্য কেউ জানতো না? কেউ জানতো না। আপনার মাও জানতো না? না, আমার আম্মাও জানতো না, আম্মা অনেক পরে জানছে। তো দলিলটা এখানে এরকম একটা বক্স করা, বক্সের ভিতরে রেখে তারপরে আলমারিটা চাপা দিয়ে রাখতে হয়। আচ্ছা আচ্ছা। মানে আলমারির পিছনে যে একটা বক্স, সেটা কেউ আজও জানে না। আচ্ছা আচ্ছা। তো ওইভাবে রেখে দিল বাবা। আমাকে বলল যে এটা তোমার জীবনের অনেক বড় একটা অংশ, তুমি মনে করবা। আজকে আমি তোমাকে সব কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার এস্তাবর অস্তবর যেখানে যা আছে সবকিছু কিন্তু তোমার। এই যে বাইকটা দেখো, এটাও কিন্তু তোমার। ওনার কোনো সন্তান ছিল না? না, আমার বাবা কোনো সন্তান ছিল। ও আচ্ছা, ওনার ওয়াইফ কোথায় থাকতো? পশ্চিম পাকিস্তানে? হ্যাঁ পশ্চিম পাকিস্তানে। উনি উনি কি পাকিস্তানি ছিলেন নাকি বাঙালি ছিলেন? উনি পাকিস্তানি। উনি পাকিস্তানি ছিলেন। তো আপনার বড় বাবা যখন বাংলাদেশে আসতেন তখন উনি আসতেন? উনি আসেন। ওনাদের কারণে, ওনাদের সূত্র ধরেই একটা বিরোধ যে যে কারণে আপনাকে অনেক বেশি লাভ করতে। হ্যাঁ, আমরা পাকিস্তানি হওয়ার পরে বাংলাদেশের মানুষের সাথে একত্রিত হওয়ার পরে যুদ্ধ করা, এটা যে কারণে ওনারা পছন্দ করতেন না। ওনারা পছন্দ করতো না যে আমরা পাকিস্তানি, অথচ আমরা বাংলাদেশে সাপোর্ট করে আমার দাদা বাংলাদেশিদের হয়ে একজন হয়ে এসে যুদ্ধ করেছে। সেই জন্য ওনারা এইভাবে আমাদের এখানে বাড়ি ঘর সবকিছু ওনারা দখল করে নিচ্ছে। তাই আমি বললাম বাবা এই সব কি আমার? বলে হ্যাঁ সবকিছু তোমার। আমি যখন না থাকবো তখন কিন্তু সবকিছু তোমাকে দেখতে হবে, আর তোমাকে ওইভাবে স্ট্রং হতে হবে। তোমাকে যদি কেউ তাড়া করে তুমি তো বাড়ি ফেলে চলে যাবা। তুমি যে ভীতু, তোমাকে এই ভীতু করলে চলবে না। তোমাকে বাইক চালাতে হবে, তোমার জিপ চালাতে হবে, তোমাকে লাঠি সুতা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, মারামারি করতে হবে। তা আমার বাবা না এইভাবে ট্রেনিং দিতেছে রাত ভর আমাকে। তো বলছে বাবা ঠিক আছে, আমার না অনেক শখ বাইক চালাবো, তা আমাকে নিয়ে চলো। তাই বাবা, তো আমরা ওদিন রাত্রেবেলায় কথা বলতে বলতে সকাল হয়ে গেল। বাবা ফজরের নামাজ পড়লো, পড়ার পরে বাবা দেখি কোমরে ব্যথা করে। বাবা ওষুধ টষুধ খাইতেছে, খাওয়ার পরে ব্যথাটা কমার পরে বাবা আমাকে নিয়ে বাইক নিয়ে ছুটল, ক্ষেতের উপর দিয়ে করতেছে। পরে এরকম 1 মাস বাবা যে মারা যাবে তা আমি বুঝতে পারতেছি না যে বাবা সবকিছু এমন করতেছে কেন। আমরা এই 1 সপ্তাহ পর পর ময়মনসিংহ যাইতেছি। বাবার উদ্দেশ্য গ্রামের সবাই দেখুক আমার মেয়ের নামে, যেহেতু বাড়ি দিছি, বাড়িটা আমার মেয়ের। বাবা এরকম করে সবাইকে প্রচার করতেছে
যে বাড়ির মালিক নিয়ে আসছি, ভালো ছেলে দেখে বিয়ে দেব। তো মেয়ে তো বড় হইতেছে। প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা বিষয় একটু নোট করে রাখি, আপনারা যে নদীর জীবনের গল্প শুনছেন, ইনফ্যাক্ট যারা হ্যাঁ, তারপর বাবাকে নিয়ে আসছি। বাবাকে হসপিটালে অ্যাডমিট করার পরে বলতেছে যে আপনার আর কি জানেন ওনার কি হয়েছে। তো শওকতের পরিবার সবাই জানতো, শুধু আমি ছাড়া। তো ওই মুহূর্তে শওকতকে টেলিগ্রাম, স্বগত না সৈকত? সৈকত, হ্যাঁ। মানে ওকে ফোন, তখন তার ফোন ছিল না, তখন তো এরকম মোবাইল ছিল না। তখন ওনাকে করলো, চিঠি পাঠাইলো, টেলিগ্রাম করলো, তো উনি চলে আসলো যে এই ব্যাপার, নদীর বাবার তো এই অবস্থা। সবাই আমার বাবাকে নদীর বাবাই বলতো। তো বললো যে নদীর বাবার তো এই অবস্থা, নদীর বাবা তো মনে হয় আর বেশি দিন নাই, তো তুই চলে আয়, এখনই সময় যা করার করতে হবে। আচ্ছা। তো বলার পরে তো আসলো, আসার পরে তো আসছে, ও চলে আসছে। আসার পরে বলতেছে যে বাবা কোথায়? বলছি বাবা তো হসপিটালে। তুই এখানে কেন? আমি কি বাবার কাপড় চোপড় নিতে আসছি আমি। বলে ঠিক আছে চল। তো ওর সাথে আমি বাইকে করে গেলাম। যাওয়ার পরে হসপিটালে বাবা মানে ইশারা দিয়ে আমাকে আর ওকে ডাকলো। ডাকার পরে আমার বাবা ওর হাতে একটা আংটি দিয়ে বললো যে আমি তো পড়াইতে পারলাম না, যে নে। ওর বাবার ইচ্ছা আমি পূরণ করে দিয়ে গেলাম। আচ্ছা। তো আমার বাবা ওর একটা আংটি পরানোর পরে তো ও বললো যে বাবা আমি অক্ষর অক্ষরে তোমার আদেশগুলো পালন করব, আমি ওরে ফুলের মতো করে রাখবো, ওকে কখনো কাটার আঘাত থেকে দেব না, তুমি এটা নিশ্চিন্ত থেকো। তো বাবা বলতেছে যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাবো, আমি তোমাকে আরো একটা কথা বলে চাই। তো জিজ্ঞেস করলাম কি বলবে বাবা, বলো। তা বাবা বললো যে এই যে বাইকটা, এই বাইকটা তোমার, এই বাইকটা, এটার কাগজপত্র কিন্তু তোমার, এই যে জিপটা, এটার কাগজপত্র তোমার নামে, আমি তোমার নামে সবকিছু করে গেলাম। তুমি এমন কিছু করো না, এমন কাউকে বিশ্বাস করো না যে তুমি পদে পদে ফস্তাতে হয়। তুমি যে এমন একটা মানুষকে চুজ করো যে হালালের এক রুটি খায়। আচ্ছা। তো বললাম যে বাবা তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা? বলে কি না, আমি যাব না, আমি সবসময় তোমার পাশে থাকি। তো বাবা হসপিটাল থেকে বাসায় চলে আসলো, বাবার সাথে কথাটা হইলো। বাবা গাড়ির চাবি, গাড়ির কাগজ, লাইসেন্স পত্র যেখানে যা আছে সবকিছু আমাকে বুঝিয়ে দিতেছে। সবকিছু আমাকে বুঝিয়ে দিয়ে বাবা বাসা ভাড়া টাড়া সব ক্লিয়ার টিলিয়ার করে ফার্নিচার যেগুলো ছিল সেগুলো সব ময়মনসিংহ এর বাড়িতে নিয়ে যাচ্ছে। আচ্ছা। বাবা কিন্তু হাত পা ফুলে ঠুলে, বাবা একেবারে আমার চোখে মোটো হয়ে যেতেছে, ফুলে যেতেছে। তো আমি শুধু চিন্তা করতেছি যে বাবা এরকম মোটো হইতেছে কেন, আর বাবার চোখ ঠোকে এত ফুলতেছে কেন, চোখটা এত ফুলার কথা না। তো বাবা, আমি বাসায় গিয়ে ফার্নিচার টার্নিচার সবকিছু ওখানে রাখলাম, 2টা রুমে সেটেল করলাম। পরে সৈকত বলতেছে যে বাবা এই রুমটা তো এরকম আছে, মানে 1 কাঠা জমির উপরে একটা রুম করবে, ঠিক আছে? তো ওই রুমটা করার পরে কিছু গাছ টাছ ছিল, ওই গাছগুলা কেটে ফার্নিচার করবে। মানে ফার্নিচার বাবা থাকতে সত্যি, বাবা হচ্ছে মারা যাওয়ার আগে একেবারে ফার্নিচার দিয়ে ঘর টর গাছ করে, বেড কভার টভার এমন মানে পরিপাটি করে ফেলছে। তো এই পরে আমি বলতেছে বাবা যে ঘরটা তো সুন্দর, কালারটাও সুন্দর, ফার্নিচার গুলো সুন্দর, তো বাবা এই রুমটাই ওকে লিখে দিই। কাকে লিখে দিই? সৈকতকে। সৈকতকে লিখে দেওয়ার কথা বলছেন আপনি, মানে ওই ময়মনসিংহের? হ্যাঁ, ময়মনসিংহের বাড়ি। বাবা ময়মনসিংহের বাড়িটা কি মানে একতলা বাড়ি ছিল নাকি? না, আমাদের বাড়িটা এখন 5তলা ফাউন্ডেশন করছে। না, কিন্তু তখন কি ছিল? তখন 3তলা ছিল। 3তলা ছিল। তো সৈকতের নামে কি লিখে দেওয়ার কথা বলছেন কোনটা? মানে নতুন করে 1 কাঠার জায়গার উপর একটা রুম, একটা রুমের ভিতরে সবকিছু করছে। আচ্ছা, ওটা আপনি সৈকতের নামে লিখে দেওয়ার কথা বলছেন? ওই রুমটাই পুরো বাড়ি দিব না, এই রুমটাই লিখে দিই, যদি ভবিষ্যৎ কিছু হয় ছেলে মেয়ে, তখন তো তারা কোথায় থাকবে আর আমরা কোথায় থাকবো। তা আমার মধ্যে এই চিন্তা ভাবনাটা আসলো। আসার পরে তো আমি বললাম, বাবা বলতেছে কি যে দেখা যাবে, যখন কাটা তখন দেখা যাবে, জামাই তো জামাই আর ছেলে তো ছেলে। এই কথা বলার পরে আর আমরা ই করলাম না, কিছু বললাম না। তো ওই কথা বলে বাবা বলতেছে যে আমি কালকে চলে যাব বাবা, আমি সকালে যদি চলে যাই তুমিও সকালে চলে যাই, তোমার আম্মার কাছে চলে যাও। হ্যাঁ বাবা আমি তাহলে চলে যাব। তো বাবা যাওয়ার সময় এয়ারপোর্টে গিয়ে অনেক কান্দাকাটি করলাম। তখন বাবা বিমানে করে যায়। তো বাবা 1 মাস পরে বাবা মারা যায়। তো পশ্চিম পাকিস্তানে মারা যায়? হ্যাঁ, মে মাসের 21 তারিখ আমার জন্মদিন। আমাকে বলে যে তোর জন্মদিনটা আমি সিনে বাড়িতে সেলিব্রেট করবো। আমি না, আমার বাবা যেহেতু আমার সাথে কথা বলে না, আমার এবছর কোনো জন্মদিন হবে না। বলে চল চল করে অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়ে যায়। আপনি যে যাচ্ছেন, আপনার মা এটা জানতো? হ্যাঁ, আমি কখনো, আমি যে আজকে এখানে আসছি, আসার পরও আমার আম্মাকে কিছুক্ষণ পর পর ফোন করে। না ঠিক আছে, কিন্তু আপনার মা
যে ছেলেটার সঙ্গে আপনার বিয়ে হয়নি, কিছু হয়নি, তার সঙ্গে আপনাকে কেন যেতে দিল এত দূরের না রাস্তা? কেন যেতে দিল, সে তো আমাদের পরিবারের একজন। আপনার পরিবারের হলো, আপনার তো রক্তের ভাই সম্পর্ক না। রক্তের ভাই এবং না। তার সঙ্গে যতটুকু বুঝি যে আপনাদের মধ্যে এক ধরনের বৈবাহিক সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা আছে, এতটুকু পর্যন্ত শুনলাম। কারণ আপনার বাবা সেটা চেয়েছিল, এবং সেখানে সেরকম একটা ছেলের হাতে আপনার বয়স তখন কত? তখন আমার 16 বছর। 16 বছর বয়স। তার হাতে 16 বছরের একটা মেয়েকে, আর তার চেয়ে দ্বিগুণ বছরের বয়স্ক একটা ছেলের কাছে ময়মনসিংহে কেন যেতে দিবে? এবং সেখানে না সেলিব্রেট করার জন্য? আম্মা তো জানতেছে যে ও সপরিবারে যাইতাম। হুম, আমরা তো যখনই যাইতাম সপরিবারে, মানে হয়তো বা আমি ওর সাথে বাইকে যাইতাম বা ওর ফ্যামিলি পরে গাড়িতে আসতো। আচ্ছা। এইভাবে যতবার গেছে এইভাবে। তা আমার আম্মার বিশ্বাস এখান থেকে অর্জন হয়েছে আচ্ছা। যে ও তো আর একা যায় না। সামহাও যেটা ঘটেছে সেটাই, এখানে আসলে লজিক দিয়ে অনেক কিছু ডিফাইন করা খুব মুশকিল। বলুন তারপর। তারপরে তো গেছি, তো গিয়ে আমি খুব অসুস্থ, মাথা ব্যথা, বমি। তো আমাকে কি করলো, রাস্তা থেকেই ব্যথার ওষুধ দিল, মনে হয় সম্ভবত ঘুমের ওষুধ আমার সাথে খাওয়ানো হয়েছে। রুমে যাই আমি, যে রুমটাকে সাজানো গোছানো, তো আমি বলতেছি যে এই রুমের মধ্যে একটু গরম পানি আছে, মুখ হাত ধুই, ভাল লাগবে। তো মুখ হাত ধুয়ে ধুয়ে আমি কিচ্ছু খাইনি, না খেয়ে আমি ঘুমিয়ে পড়ছি। আমার খেয়াল নেই যে আমি তো এই রুমে থাকবো না, আমি তো গোবিন্দ দাদার রুমে থাকবো। বাবা তো বলে গেছে যে যখন আসবা দাদার রুমে থাকবা। ইনি এই তোমার গোবিন্দ বাবা। ভদ্রলোকের সঙ্গে কেউ থাকতো না? না, উনি উনি একাই থাকতেন এই উনি এই বাড়িতে? বাড়িতে ওনার একাই ওয়ারিশ থাকতেন। কোথায় ছিল? ওনার কেউ ছিল না, উনি বিয়ে করে নাই। উনি বিয়ে করেন? বিয়ে করেন। উনি যে বাড়ির মালিক, উনি বাড়িটা তার কাছ থেকে পেয়েছেন? ওনার বাবার বাড়ি। ওনার বাবার কাছ থেকে হ্যাঁ, পেয়েছেন? বাবার বাড়ি। ওনারা সবাই চলে গেছে, বাপ ভাই ওনার সব পরিবার চলে গেছে, কিন্তু উনি এই বাড়ির মায়া ছাড়তে পারেনি, বিদায় উনি যায়নি। আচ্ছা আচ্ছা আর আমার বাবার মৃত্যুর পরে উনি আমাকে বাবার মতো স্নেহ করছে। আচ্ছা, ঠিক আছে। উনি ওনার সঙ্গে থাকার কথা আপনার? হ্যাঁ, বলুন হ্যাঁ, তারপর। বাবা বলে গেছে যে ওনার সাথে থাকতে। তা আমার তো ওনার সাথে থাকার কথা, তা আমি এই রুমে শুয়েছি, ঘুমায় পড়ছি। মানে যে ঘুমের ওষুধ টষুধ খাওয়ানো হচ্ছে, খাওয়ানোর পরে ঘুমায় পড়ছি। আমি আর বলতে পারবো না যে পরে ফিজিক্যাল রিলেশনটা আমার যে ওখান থেকেই হয়। হুম হুম। আমি ঘুমে খুব অচেতন ঘুম, তো আমি বলতে পারি না কিভাবে কি হয়েছে। যেটা সত্য সেটাই বলতে আসছি আজকে। আমার জীবনের সমস্ত সত্য কথা, আমার যেটা ভুল, যেটা অপরাধ, আমি সবকিছু আজকে সবার সামনে করে বলে যাচ্ছি। এতে আমাকে কে কি মনে করবে, আজকে আমার রিলেটিভ যারা আছে, আমার আত্মীয় স্বজন, আমি সেটা চিন্তা করে আসিনি। শুধু আমি এটাই বলতে আসছি যে আমার জীবনে আমার অতটুকু বয়সে একটা ভুল, এই ভুলের মাসুম আমি আজ থেকে 14টা বছর থেকে দিতেছি। আমার মতো যেন ভুল আর কেউ না করে। হ্যাঁ, বলুন আপনি, তারপর কি হলো? তারপর ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশনটা হয়ে যায়। এটা আপনার অজান্তেই হয় আমার ঘুমের মধ্যে? অজান্তে, হ্যাঁ, Okay. ঘুমের মধ্যে হয়ে যায় ফিজিক্যাল রিলেশন। তো সকালে আমি যখন ঘুম ভেঙে উঠে দেখি যে আমার পরনে একটা শাড়ি। আমি তো শাড়ি পরে যাইনি, আমি তো একটা লম্বা কামিজ আর একটা প্যান্ট পরে গেছি। তো আমি তো শাড়ি পরে যাইনি, একটা জিন্স প্যান্ট আর একটা লম্বা জামা, সাথে একটা ওড়না। তা আমি তো ওইভাবে চাইনি। তা আমার পরনের শাড়ি দেখে আমি নিজের প্রতি নিজের খুব ঘেন্না হচ্ছে, আর আমার ওই মুহূর্তে খুব বমি আসতেছে। আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, আমি হামাগুড়ি দিয়েই বমি করতেছি। পরে দাদা ও রুমের থেকে চলে আসছে, এসে বলতেছে যে দিদি ভাই তোমার কি হয়েছে? বলতে দাদা আমি তো খুব বমি করতেছি, আমার পেটে খুব ব্যথা হইতেছে। হুম হুম। তা আমি আর ওনাকে পুরো ডিটেলসটা বলতে পারতেছি না, আমার নিজের প্রতি নিজের এতটা ঘেন্না লাগতেছে। মানে আপনি বুঝতে পেরেছেন যে আপনার সঙ্গে এই জিনিসটা হয়েছে? হ্যাঁ। ওকে। তখন সৈকত কোথায় ছিল? তখন সৈকত তো চলে গেছে, ফজরের নামাজের আজানের পরে চলে গেছে। আপনাকে এখানে রেখে? আমাকে ওই বাসায় রেখে চলে যায়। সেই যাওয়া, মানে এটা কি যাওয়ার কথা ছিল আপনাকে ঘুমাবে রেখে, নাকি আপনাকে সাথে করে নিয়ে ঢাকা? আমাকে সাথে করে নিয়ে ঢাকায় আসার কথা ছিল। ওকে। ওকে ভয়ে চলে গেছে, আমার যে খুব বিটিং হচ্ছে ভয়ে চলে গেছে নাকি, মানে আমার শারীরিক সমস্যার কারণে কি চলে গেছে নাকি? মানে আপনি যেটা বলছেন যে ও সামহাও এই ধরনের ঘটনাতে যাওয়ার পরে ভয় পাচ্ছিল? হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলুন তারপর। হ্যাঁ, তো ও চলে গেছে। তো আমি দাদাকে বললাম দাদা আমার পরনে শাড়ি কেন? বলে দিদা আমি বলতে পারবো না। তা আমি ওনাকে ধরে খুব কান্নাকাটি করলাম, দিদা আমার জীবনে সবচেয়ে বড় একটা কাল রাত্রি, মনে কালকে রাত্রে গেছে, আমি কি এমন কাল রাত্রে ঘুম ঘুমাইছি, আমি কি এমন ঘুম ঘুমাইছি, আমি ঘুমের মধ্যে মরে গেলাম নাকি? এগুলো বলে আমি চিৎকার করে কাঁদতেছি। তো আমি জিজ্ঞেস করতেছি বর্দা কোথায়? বর্দা কি রাত্রে এখানে ছিল? বলে বলতে পারবো না। উনি যা বলি আমি বলতে পারবো না। খুব আমার রাগ হয়। আমার একটা স্যান্ডেল ছিল, তো উনি মারা গেছে, উনি যেন আমাকে আজকে মাফ করে দেয়।
আমার হাতের সামনে একটা স্যান্ডেল ছিল, স্যান্ডেলটা নিয়ে ওনাকে 4-5টা বাড়ি দেয়। আমি স্যান্ডেলটা দিয়ে 4-5টা বাড়ি দিই। বাড়ি দেওয়ার পরে বলতেছি, তুই তাহলে সবকিছু তোরা দুজনে মিলে আমার সাথে কোনো খারাপ আচরণ করছিস। আমি আমি এতটা অসুস্থ কেন হলাম, আর কেন আমার এমন হচ্ছে? আমার তো এরকম হওয়ার কোনো কথা না, আমার তো এই সমস্যা হওয়ার কথা না। তো আমি বলার পরে দাদা আমাকে গরম পানি টরবেক করে গোসল টোসল করায় বলে, দাদা আমার খুব জড়ায় ধরে কান্নাকাটি করে যে আমি তোমার বাবাকে কথা দিছি, তোমার বাবার কথা আমি রাখতে পারিনি, আমাকে তুমি পারো তো ক্ষমা করো। তো পরে আমি সেদিনও আসতে পারিনি, গাড়ি তুলতে পারিনি, আমি এত অসুস্থ হয়ে পড়ছি, গাড়ি তুলতে পারিনি। তো আমি এসে ফার্ম গেট নামছি, দাদাকে নিয়ে আসছি সাথে করে। ফার্ম গেট নামছি, ফার্ম গেট নামার পরে ওদের বাসায় যাই, গিয়ে আমি কিছু বলি না। তো বাড়িতে আসলাম, দাদা জিজ্ঞেস করলো সৈকত কোথায়, বলে যেহেতু চলে গেছে অফিসে, অফিস থেকে ছুটি শেষ চলে গেছে। তো চলে গেছে, ঠিক আছে। তো আমি দাদাকে বললাম, তো আমি এখান থেকে বাড়ি যেতে পারবো? দাদা বলে, না এত দূরের পর তুমি যেতে পারবো না, তোমার শরীরের অবস্থাটা খুব। সৈকতের বাসা কোথায় ছিল? ফার্মগেটে? ওদের বাসাতে গিয়েছিলেন আপনারা? তো গিয়ে তো আপনার দাদা জিজ্ঞেস করছিল যে, হ্যাঁ হ্যাঁ, তো বলে তো চলে গেছে। আচ্ছা, সৈকত কোথায়, বলে চলে গেছে, ও ছুটি শেষ তো চলে গেছে। তো ওর বাবা খুব আদর করতো, ওর বাবা আদর করতো। তো ওর বাবাকে বলতেছে যে, বড়াব্বা কোথায়, দাদা কোথায়, বড়দা কোথায়? বলে চলে গেছে। তো আমার কিছু স্পট বাবার চোখে, ওনার বাবার চোখে পড়ে, সৈকতের বাবার চোখে পড়ে, পড়ার পরে বলে যে, তোমার সাথে কে গেছিল কালকে? তুমি মামি সঙ্গে গেছিলে কালকে? আমি জি। বলে, তোমার সাথে কে ছিল মা, বলো তো? তাই আমি বলতেছি, বড়াব্বা আমার সাথে তো বড়দা ছিল। তো উনি বুঝতে পারছে যে বড়দা যেহেতু ছিল তোমার সাথে, আর আমার কিছু স্পট ছিল, তা দেখে বলতেছে যে বড়দার সাথে গেছিলা, আর কে ছিল? আমি বলছি, না বড়দা আমি তো সব সময় বাইকে যাই, আপনারা তো পিছনের গাড়িতে আসেন, তো ওইভাবেই গেছি। বড়দা বলছে যে আপনারা নাকি আগে চলে গেছেন, এই জন্য বড়দা আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না, বলে সবাই চলে গেছে। তো আমি তো বাবার রাস্তা অনেক অসুস্থ হয়ে যাই, তো বড়দা আমাকে ওষুধ টষুধ কিনে দেয় ফার্মেসি থেকে, ওষুধ টষুধ খাই, তো আমি ঘুমাই পড়ি। তো সকালবেলা দেখি বড়দা নাই। আর উনিও ওইভাবে কিছু বলে না, আমিও কিছু বলি নাই। তো দাদা, এই যে গোবিন্দ দাদা, উনি বলতেছে যে চল আমি তোকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আমি বলছি, দাদা না। বলে, তাহলে তুই আজকে বাড়ি যাইস না, তুই এখানে থাক, কারণ শরীরের দেখলে আমার মা তো অবশ্যই বুঝতে পারবে, একটা মেয়ে মানুষ বুঝতে পারবে। তো সৈকতের বাবা বলতেছে যে, মা তুমি আজকে বাড়ি না গেলে হয়? আমি বলছি, না আমার শরীর খুব খারাপ, আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট করবো। বলে, না মা আজকে তুমি এখানে থাকো, তোমার বড় আব্বার বাসায় কি তোমার থাকার অধিকার নাই? আমি বলছি, হ্যাঁ আছে তো বড় আব্বার বাসা থাকার অধিকার। বলে, তাহলে আজকে থাক। তো আজকে থাকো বলে তো রইলাম, ওখানেই ছিলাম। তো বড় আব্বা আবার কিছু মেডিসিন এনে দিল আমাকে খাওয়ার জন্য আর ইউজ করার জন্য। বড় আব্বা বললো যে গাইনি ডাক্তার দেখা ও তোমাকে, চলো আমার সাথে। আমি বলছি, না আমি যাবো না, কোথাও যাবো না, আমার কাছে নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে, ইচ্ছে করতেছে এই মুহূর্তে সুইসাইড করি, ছাদে যাই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। জীবনে যা ঘটে সেটাই জীবনের গল্প, এবং সেখানে কোনো ইকুয়েশনই অনেক সময় যুক্তির উত্তর দিতে পারে না। ইকুয়েশন ঠিক বলতে বোঝাচ্ছি যে কোনো প্রশ্নই তার জীবনের গল্প বলছে। নদী, আপনার কাছে আমি আবারও ফিরছি, যেখানটায় আপনি ছিলেন, যে আপনার যেখানে মানে সৈকতের বাবা আপনাকে ট্রিটমেন্ট করাচ্ছেন, ওষুধ খাইতে বলছেন, উনি তো বুঝতে পেরেছিলেন যে এই ঘটনাটা কি ঘটেছে, রাইট? হ্যাঁ, আপনি বলুন তারপর। তো বড় আব্বু ডাকি আর কি। তো বড় আব্বু আমাকে বলতেছে, মা তোমাকে একটু গাইনি, আমাদের এখানে একটা গাইনি ডাক্তার আছে ভালো, চলো একটু দেখা আসে। তো সৈকতের মা রাজি হচ্ছে না, উনি বলতেছে না দরকার নাই, এরকম হয় এই বয়সে এরকম হয়। তো বলতেছে না, ওর শারীরিক অবস্থা খুবই খারাপ, এখন যদি না দেখাই ভবিষ্যৎ যদি মানে পরবর্তীতে বাসা যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে ফেসে যাব। তো ওনারা দুজনেই কথাটা বলার পরে আমাকে নিয়ে গেল, যাওয়ার পরে ওখানে বললো যে কিছু সার্জারি করতে হবে। মানে গাইনোলজিস্ট বলছেন? বলতেছে যে সার্জারি করতে হবে। তো ওর বাবা আর ওর মা দুজনের মধ্যে তখন থেকে লেগে গেলো, তুমি আনতে চাইলে না, দেখো এখন কি সমস্যা হলো, যে এতটুকু মেয়ে দেখছো সমস্যাটা। তো বলছে, বলার পরে ওখানে থাকলাম আমি 2 দিন, প্রাইভেট ক্লিনিকে থাকলাম। তো 2 দিন 3 দিনের মধ্যে আমি সেরে উঠলো। তো
আমি বাসায় ওনাদের বাসায় চলে আসলাম। এই 3 দিন বাড়ির সঙ্গে যোগাযোগ করেন? হ্যাঁ, বাড়ির সাথে আম্মাকে লোক পাঠানো হয়েছে যে একটু ময়মনসিংহের বাড়িতে কাজ আছে, তো বাবারা সবাই একসাথে আছে, তো আসবে। তো সৈকত কোথায়? সৈকত তো চলে গেছে। আচ্ছা, তার মানে আপনার মা জানতো আপনি ময়মনসিংহে আছেন? হ্যাঁ হ্যাঁ, সৈকত চলে গেছে। আলটিমেটলি আপনি আছেন ফার্ম গেটে ফার্ম ট্রিটমেন্ট, গেটে treatment। রেজিস্টার গোপন করা হয়েছে। হ্যাঁ। আপনিও যোগাযোগ করেননি বাবা মার সঙ্গে? না, আমার আম্মার সাথে তো আমার যোগাযোগ করার মাধ্যমটা নাই। ওদের বাসার ড্রাইভার আমাদের বাসা চিনে, ড্রাইভারকে দিয়ে পাঠাইছে, যে খবর পাঠাইছে যে চিঠি লিখে, তখন তো চিঠি লিখে পাঠাইছে। আমি বলছি যে আম্মা ভালো আছে। তো বাসা ওইখানে 3 দিন যে ট্রিটমেন্ট করার পরে 4 দিনে তো নতির বাসায় আসি, সৈকতের বাসায় আসি। আসার পরে তো কিছু বলি না, তো আমি শুধু বললাম বড় আব্বু যা হওয়ার হয়েছে, আমি নিজেকে ক্ষমা করতে পারি না, আমি আপনার ছেলেকেও ক্ষমা করতে পারতেছি। বড় আব্বু আমাকে একটা সাজেশন দেন, আমি কি করব? আমি কি এখন সুইসাইড করব, না আমি বেঁচে থাকবো কলঙ্কিত হয়ে? বলে মা কলঙ্কিত কেন, তুই বীরের মতো করে বাঁচবি, তুই তো ওর বউ হবি। তা আমাকে আশ্বাসটা দিতেছে। তা আমিও তো জানি আমার বাবা আংটি পড়াইছে, ওনারাও আমার আংটি পড়াইছে, তো আংটি তো পড়াইছে, এটা তো জানা। তো বলতেছে যে তোর বাবা যে আংটি পড়েছে তার চেয়ে তো দামি পাথরের আংটি আমরা দিছি। আমার হাতে এখনো পাথরটা আছে, চাইলে দেখতে পারেন। দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো ওই দামি একটা আংটি পড়াইছে। তো বললাম যে হ্যাঁ, সবাই তো জানে বিয়ে হবে। তো 4 দিন চলে গেল, 5 দিনের সময় বাসায় আসছি, একটু ফ্রেশ ট্রেশ হয়েছি। হ্যাঁ, আসার পর আম্মা বলতেছে আজকে এমন দেখাইতেছে, কারণ কি, কান্নাকাটি করছো? আমি বলছি কি না আম্মা, এমনি শোলটা, আপনি তো জানেন ভালো করে যে আমি কোথাও গেলে আমার অবস্থাটা খারাপ হয়ে যায়, এরকম সমস্যাটা হয়, ভালো করেই জানেন। তা বলতেছে এই জন্য বলি যে যাইস না। তো ওই দিন আর আম্মার সাথে তেমন একটা কথা বললাম না। তো আমার বড় ভাই দোকান থেকে খবর পাঠাইছে যে আমি বাসায় আসছি কিনা। তো আমার ভাই বলতেছে যে হ্যাঁ বাসায় আসছে। তো আমার ভাই 1 কেজি গরুর মাংস পাঠাই দিছে বাসায়, যে ওরে গিয়ে বল ই করতে, রোহাব করতে। তা আমি বলতেছে যে আমি পারবো না। আম্মা বলতেছে যে একটু করে দিয়ে আছে, কয়দিন থেকে খালি মাংস আনতেছে আর এমনি বুনা খাইতেছে, একটু রোহাব করে দে, তোর হাতে রোহাবটা ভালো লাগে দে। তো তারপরে রান্না করতে গেলাম, কি রান্না করলাম না রান্না মনেও নাই। আমার ভাই খাইতে বসে বলে কি মনটা কই? আমি তো মনটাকে ময়মনসিংহে মাটি দিয়ে আসছি। বলে ময়মনসিংহে মনটা মাটি দিলে চলবো না, ময়মনসিংহের জায়গাটা বিক্রি করে টাকা দিতে হবে। তো ভাইয়ের সাথে দুষ্টুম করলাম। তো ভাই রাত্রিবেলা আইসা আমার ডাক দিচ্ছে, ওর রুমে ডাক দিচ্ছে। আমি বলতেছি কি? বলে একটা সত্যি কথা কবি। আমি কি? আমার তুই কি টাকা দিতে অবিশ্বাস করস? আমি ভাই আমার টাকা থাকবে কোত্থেকা? বলে যে এক কাজ কর, তুই ময়মনসিংহের বাড়িটা কর, দোকানগুলা বন্ধ করে রেখে আমার কিছু টাকা দিয়ে, আমি এই দোকানটা হাতছাড়া হলে আর দোকান পাবো না। আমি বলছি কোথায় দোকান, কিসের দোকান? বলে তোর নামে আমি একটা লটারি করছি। আমি আমার নামে কিচ্ছু করিস না ভাই, যদি আমি বেঁচে থাকি তো আমার বারবার না মুখে এই কথাটাই আসে। তার ভাই বলে এমন কিছু হইব না যে আমার আগে তুই মরবি, তুই ভালোই, এখন তো ভালোই সাহস টাহস হয়েছে, বাবার সাথে থেকে তুই ভালোই শিখছিস। ভাইয়ের সাথে আর বেশি কিছু বললাম না, বললাম ঠিক আছে আগামী মাসে যাবো। ভাইকে বললাম যে এই মাসে আর যাবো না, আমার শরীরটা খুব খারাপ। তো গেছি ওখানে, 1 মাস পরে যাওয়ার কথা, 1 মাসের আগে চলে গেলাম। এর মধ্যে ওইখান থেকে আসার পর ময়মনসিংহ থেকে আসছি কিন্তু 20 দিন হয়ে গেছে। আর এইখানে যে গাইনি চিকিৎসা করাইলাম 4 দিন 5 দিন পরে বাসায় ফিরে গেলাম। তো এর মধ্যে ওনারা আমাকে কোনো কিছু করে নাই। টেরিতে বেবি যে কনসিভ হয়ে যাচ্ছে এটা তো আর আমি জানি না। টেরিতে আমার শরীরও ক্লান্ত লাগে, খুব খারাপ লাগে। তো ভাইয়ের সাথে ময়মনসিংহ গেছে, যাওয়ার পরে খুব বমি, সেখানে গিয়ে অনেক খারাপ অবস্থা। তো আমার ভাই দেখলো যে হ্যাঁ তো বাইরে গেলে এরকম হয়, তো খুব খারাপ অবস্থা। তো আমার ভাই বলতেছে যে ওই দাদাকে বলতেছে, দাদা আমার তো কিছু টাকা লাগে, দোকানগুলো বন্ধ রাখার চেষ্টা করেন। কবে? আজকের মধ্যে। বলে ভাই আজকের মধ্যে তো হবে না, আজকের মধ্যে হবে না, হবে কবে? বলা হচ্ছে সময় তো দিতে হবে, 1 সপ্তাহ সময় দিতে হবে। তো বলে ঠিক আছে 1 সপ্তাহ সময় দিই। তা আমি আর যাইনি, আমার ভাই পরে চলে আসলাম, 2 ভাই বোন। চলে আসার পরে ভাই রাত্রে আম্মার সামনে কিছু বললো না, আম্মার সামনে কিছু বলে নাই। পরে আমাকে বলতেছে যে 1 সপ্তাহ পরে কি তুই যাবি? না আমি যাবো। আমি না তুই যাবি। তা আমার ভাই গিয়ে দোকানগুলো বিক্রি করে দিয়ে আসছে। বন্ধক না বিক্রি করা? হ্যাঁ বিক্রি করা। তা আমার কাছ থেকে সিগনেচার নিতে হবে, তো আমি ঘরে দিয়ে দিছি। তা আমি আমার ভাইকে অনেক বিশ্বাস, অনেক ভালোবাসা, পৃথিবীতে নিজের সন্তানরা আমি তেমন ভালোবাসি না, আমার ভাইকে যতটুকু ভালোবাসি। তো আমার ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা। তা আমার ভাই বিক্রি করে দিয়ে আসছে, আমি কিছু বলিনি, আমি জানি না। পরে যখন আবার ভাই দোকান টোকান নিল, আমার নামে দলিল টলিল করলো। 1 মাস পরেই আমার অসুস্থতা শুরু হইতেছে, আমার ভিতরে খুব যন্ত্রণা হইতেছে,
যন্ত্রণা বলতে কি যে মানে কারো কথা সহ্য হইতেছে না, হয়তো কিছু সামনে দেখলেও ঘেন্না লাগতেছে, বা কেউ এসে একটা কথা বললো খুব খারাপ লাগতেছে, ইচ্ছে করতেছে মারধর করি, তো এরকম একটা কেমন জানি লাগতেছে ভিতরে। 2 মাস যখন, তখন আমার শুরু অস্থিরতা, বমি। 1 সেকেন্ডের জন্য আমার বমি বন্ধ হচ্ছে না। আমার আম্মা বলেন, আমার ভাই বলেন, কেউ আমার রুমে ঢুকতে পারতেছে না, শুধু বমি করতেছে। আমার আম্মা বলতেছে কিরা তো বমি করে কেন? আর আমার একটা সমস্যা, আমার একটা পেটে একটা সমস্যা ছিল, যে সময়তে আমি 1 মাস 15 দিন হয়ে গেলে আমি বমি করা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, আমার মেইলি সমস্যা যেটা, তখন থেকে আমার বমি হবে। Somehow সেটা কিন্তু খুবই 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 জরুরি। বলুন আপনি যেটা তো বলছেন। আমি এই জিনিসটা বুঝতাম না। তো এই বিষয়ে যে কেউ আমাদের সাথে কথা বলবে, ওই রকম লোক ছিল না। মানে ভাবিরা থাকে বা কেউ বলবে যে এরকম কোন লোক থাকে যে বলে, তা আমার মার সাথে তো এই ধরনের কথা সম্ভবই না। তা আমি যে এতটা দুর্বল হয়ে গেছি বমি করতে করতে, আমার শরীরের হাড় গুলো দেখা যেতেছে। তা আমার বাসায় সবাই বলতেছে কি যে আমার ভাইয়ের দোকানে যারা আসে, অনেক সময় তো বাসায় ভাইকে খুঁজতে আসে, একজন আসছে এসে দেখে বলতেছে যে ওকে মনে হয় কেউ বানটান মারছে। তা আমার বড় ভাই বলে কি, এই ভাই তুই আমার বোনটা দেখতে বলছিস, তোরে ছাতি বেড়ে গেটের বাইরে গিয়ে দাঁড়া, আমি আসতেছি। তো আমার বড় ভাই কি করছে, যাওয়ার সময় আবার ঘুরে আমার দিকে তাকাইছে, আমার দিকে ঘুরে তাকাইছে, তাকায় আমাকে পায়ের থেকে মাথা পর্যন্ত দেখতেছে। তো আমি তো ওইভাবে কারোর সাথে মিশি নাই, যে জন্য বুঝতে পারিনি আর জানি নাই যে এটা কি হয় বা কি কারণে হয়েছে। তো সমস্যা হইতে আছে। তো আমার ভাই দেখলো যে পিছন থেকে ঘুরে তাকে দেখে আমাকে, যে আসলে তো আমার বন্ধু অনেক শুকাই দিছে। আমার এই সমস্যা কোনো কথাই মাকে বলা হয় না, শুধু কান্না করি। রান্না করতে বসলে কান্না করতেছি, ওইদিকে কিছু করতে বসলেও কান্না করতেছি, শুয়ে থাকি তাও কান্না করতেছি। আমি মনে মনে শুধু ওকে ডাকতেছি, তুই যেখানেই থাক, তুই তাড়াতাড়ি আল্লাহ যেন তোকে আসে, তুই যেন এসে আমাকে উদ্ধার কর। কি হয়েছে, কেন হয়েছে, এগুলা বল। আচ্ছা, আমার কেনই মনে হইতেছে আমি কি বাঁচবো, আমি কি মরে যাব। তখন আমার ভিতরে একটাই কল্পনা, যে আমি মরে যাব, ও নিশ্চয়ই কিছু করছে আমার সাথে, আমি মরে যাব। এই জন্য আমার এমন হইতেছে, তার না আমার এত বমি হবে কেন। তো আমার ভাই পরে দেখলো, চলে গেল। রাত্রে বলছে আম্মা ওর একটু ঝাড় করান তো, একটু ঝাড়ফুঁক করান। আম্মা বলছে কেন, বলে দেখেন ও যে এমনি বমি করে, আর তাহলে এক কাজ করেন আম্মা, যক্ষা হাসপাতালে নিয়ে যান। আমার আম্মাকে বলতেছে আম্মা যক্ষা হাসপাতালে নিয়ে যান। আম্মা বলে কেন, বলে এই যে যক্ষাটা কইলে বমি করে না মানুষ, এরকম বমি করে তো, ওরে লিয়া যান, একটু দেখায় আনেন লিয়া, যদি ওই যক্ষাটা কয়া থেকে। আমি না হেসে গেছি, বলছে ও তাইলে তোরা কি আমারে ওই যদি শুনো যে যক্ষা হয়েছে, টিবি রোগ হয়েছে, তাহলে কি আমারে ওই রাস্তার করে শুইতে দিবি? থাকবে আমারে রাস্তার করে শুইতে দিতে হবে না, আমি তো 2 দিন পরে মরিয়ে যাবো। তা আমি আমার বলতেছি আমি তো 2 দিন পরে মরিয়ে যাবো, তা আমার রাস্তা করে শুইতে দিস না, আমি এমনি মরে যাবো, ওইখানে ভয়ে আমি মরে যাবো। আমার ভাইয়ের সাথে দুষ্টুমি কইরা আমার ভাই বলে কি আম্মা আসলে সিরিয়াসলি ওর একটা ভালো কোনো ডাক্তার দেখানো দরকার, ওই এমন হইতেছে কেন। তো তখন 5 মাস ওভার হয়ে গেছে, আমার হিসাব নাই কিন্তু। 5 মাস হয়ে গেলে তো আপনার বোঝা উচিত, শারীরিক ভাবে তো একটা পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, 5 মাস ওভার হয়ে গেছে। তখন আমি হঠাৎ করে মানে ওয়াশরুমে গেছি। তো আমি আমার শরীর গোসল করে যখন জামা কাপড় চেঞ্জ করতে, তখন আমার শরীর, সেই দিন আমি ফার্স্ট আমার শরীরের দিকে তাকাই। আর এতদিন তো আমি গোসল করি, 2 দিন 3 দিন পর একদিন শরীর কাঁপে, দাঁড়াইতে পারি না, বমির জন্য কেউ আমার সামনে আসে না, রুমের মধ্যে কেউ আসে না, আমি একাই পড়ে থাকি সারাদিন, শুধু শুয়ে থাকি, সারাদিন শোয়া, কেউ কোনো খাবার দিলে খাইতে গেলেও বমি আসে। আচ্ছা আচ্ছা, আমি ভয়ও খাইতাম না। জি, শরীরের দিকে তাকান তারপর। হ্যাঁ, শরীরের দিকে যখন তাকাই, তখন আমি আমার শরীরের অবস্থাটা দেখে, তখন আমার মাথায় একটা জিনিস কাজ করলো, আরে আব্বার না মেডিকেলের কিছু বই আছে, আমি দেখি তো একটু। সেদিন ফার্স্ট আমি আমার আব্বার কিছু বই নাড়াচাড়া করে দেখি যে প্রেগনেন্সিটা, ওটা দেখে আমি বুঝতে পারি যে আপনি প্রেগনেন্ট। আমি বেবি কনসেপ্ট করছি। তখন তো আর আমার করার কিছু নেই, তখন আমি কি করব। তখন আমাদের একটা রুম খালি ছিল, ভাড়াটা চলে গেছে, ওই রুমের মধ্যে আমার অন্য নিয়ে গেছে সব। ফ্যানের আংটাটা থাকে না, ফ্যান ওই রুমটা খালি, ফ্যানের আংটার সাথে অন্যটা আছে। পেঁচানোর পরে যখন আম্মা নাই বাসায়, আমি অন্যটা দিয়ে গলার মধ্যে পেঁচেছি, তো
ওই পাশের বাসা থেকে এক লোক আসছে, এসে ডাকতেছে, এই নদী নদী তোর আম্মা কই? তা আমি বলতেছি যে আম্মা তো বাসায় নেই। বলে তুই কই? তুই খালি করে কি করস? আমি বলছি কিছু করি না আন্টি, এমনি বসে রয়েছি, ভালো লাগে না তো বসে রয়েছি। তো বের হ। তো উনি আমাকে বের করবে, বলে তোর আম্মা বাসায় নাই, তুই বাড়িতে একা একা আবার অন্ধকার খালি করে বসে রয়েছিস। আচ্ছা না এমনি না, উনি এখন দরজা বাড়িতেছে, বের করবে আমাকে, আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসবে। তো আমি কি করলাম, অন্যটা টান দিয়ে খুললাম, খুলে অন্যটা গায়ে দিয়ে চলে আসলাম। তো উনি যেন বুঝতে না পারে যে আমি এভাবে হাত দিয়ে এসে বসে পড়লাম, যাতে বসলে বোঝা যাবে না। তো বসে পড়লাম, বসে রয়েছে। তো বলে কি রে তোর না এমন দেখায়? আমি আন্টি কেমন দেখায়? আমি ওনার কাছে জানতে চাইতেছি যে বেবি কনসেপ্ট করলে কেমন হয়, কেমন দেখায়? আমি আন্টি কেমন দেখায়? তো বলে যে ওনাদের ভাষায় আর কি বললো যে মা হইতে গেলে যেমন দেখায় তেমন দেখায়। যে তুই তো এখনো ছোট, তোরে এমন দেখায় কেন? তোরে কি কেউ নষ্ট নষ্ট করলো না কি, বানটান মারলো নাকি? তোর আম্মারে করে যে আমি আর কাছে লিয়া যেতে। তাই বললাম যে না, কারো কাছে যাইতে হবে। তাই আমি তো বুঝেই গেছি, যেহেতু আমি বুঝেই গেছি আমার শারীরিক সমস্যাটা তো আমি দেখতেই আছি। আমার তো এখন আর দেখার আর মানে আমার জানার আর কিছু বাকি নাই। তো আমি দেখলাম, দেখার পরে আর আমি আন্টিকে বেশি কথা বললাম না। আন্টি বলতেছে যে পোয়াতি মেয়েদের মতো দেখা যেতেছে তোরে। উনি বলেই ফেললো, অলরেডি উনি বলেই ফেললো। বলে ফেলার পরে আমি বলতেছি যা, উনি যেহেতু এই জিনিসটা ধরছে, ওনার চোখে যেহেতু পড়ছে, তাহলে সারা এলাকা জানবে। কারণ উনি সারা এলাকা ঘুরে বেড়ায়, তো সারা এলাকা জানবে। তো এই জিনিসটা চিন্তা করে না ওনার সামনে আর বেশিক্ষণ বসলাম। আমি বললাম, না আন্টি, ওই আমার ভাই সুজন ভাই তো গেছিল রেজওয়ানের কাছে, ওই রেজওয়ানে কইলো যে বান মারছে, শুকনা বান মারছে না কিরে, কয় এইটা লেগেই তোর এমন শুকা যেত সুগা, তুই যা কি করতে গেছে, আমি কি অনেক কিছু করতে বলছে তো আম্মা ওইটার লেগেই মনে গেছে। এই কথা বলে ওনাকে বিদায় করছি। বিদায় করার পর আমার আম্মা আসছে বাসায়। আম্মা আসছে, তা আম্মা এসে দেখে যে আমি একেবারে আম্মার সামনে কি যেন দিছে। ও আমার বড় ভাই আবার আনারস নিয়ে আসছে, আনারস নিয়ে আসছে। তো আমি ছোটবেলা থেকে আনারস দেখলে ভয় পেতাম। চোখ, হ্যাঁ, আনারস দেখলে না আমি খুব ভয় পেতাম। আনারস যেখানে রাখতো আমি সেই দিক দিয়ে যাইতাম। আর সেদিন আমার ভাই আনারস নিয়ে আসছে, 4টা আনারস, বড় বড় আনারস দেখে আমার ইচ্ছে হইতেছে আমি এমনিতেই খাই। তো আমি আনারস, আমাদের একটা কাজের মেয়ে আছে তাসলিমা করে না, তা আমি বলতেছি তাসলি এখন কাট, এটা এখন কাইটা আমাদের দিয়ে। তা আমার আম্মা আমার ভাই অবাক হয়ে গেছে। আমার ভাই বলতেছে ওই 4টা খাইতে চায়, 4টা খাইতে। আমি ভাই বিশ্বাস করবেন না যে আমি ওই মুহূর্তে সব কয়টা আনারস খেয়ে ফেলছি, 4টা আনারস। আর আমি বেবি কনসেপ্ট করার পর থেকে শুধু আমি কাঁচা দুধ খেতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গরম করলে দুধ খেতে পারতাম না, শুধু আমি কাঁচা দুধ। আমি কাঁচা দুধটা খেলে আমার বমি হতো না। আমি সকালে 1 গ্লাস, রাত্রে 1 গ্লাস। আমি শুধু দুধের উপরে আর আনারসের উপরে ছিলাম। মানুষ বলে যে আনারস আর দুধ খেলে মানুষ মারা যায়, কিন্তু আমি বাস্তব প্রমাণ। ওকে, অদ্ভুত। যাই হোক, বলুন। তো আমি শুধু ওই আনারসটা খেয়ে আর বমি করলাম না। আমি বললাম কি ভালো হয়েছে, আমার আর বমি হইব না। তো তারপরে ওই আনারসটা খাওয়ার পরে এতটা বেশি বমি করলাম যে আমার গলার থেকে শুধু ব্লাড আসতে শুরু করলো। আর ব্লাড আর বন্ধ হইতেছে না। আমি যতবার বমি করি ততবারই ব্লাড আসে। এরকম করতে করতে আমার ভাই এক সময় বললো যে না, ওরে আর এখন রাখা যায় না। আর আমি যখন ডাক্তারের কাছে যাওয়ার সময় তখন আমি যাইতে চাইছি, আর এখন তো আমি যাইতে পারতেছি না। এখন তো 6 মাস চলে গেছে, এখন তো আর ই করা যাবে না, এখন তার কিছু করা যাবে না। এর মধ্যে আমি একদিন ওই আমার আম্মা বাসায় নাই, ওই যে পারিবারিক মহিলারা যে আসে ওনাদের সাথে আলাপ করলাম যে আপনি এই ঘটনা। তো বলে তুমি এখন অনেক ছোট, তোমার ওই বয়সে বেবি কনসেপ্ট করছো, তার মধ্যে তুমি যদি এখন অ্যাবর্শন করাইতে চাও তাহলে তুমি মারা যাবে, এখন এটা করাই না। তোমার বাসায় কি জানে? তো আমি বললাম যে আপু যত টাকা লাগে আমি দিব, যত টাকা লাগে আমি দিব, আমাকে এটা মুক্ত করেন। তো ওনাকে এটা বলার পরে উনি নিয়ে গেল আমাকে একটা ক্লিনিকে, নিয়ে যাওয়ার পরে বলে যে না, এই রিস্ক আমরা নিব না, যেহেতু ছোট বয়স কম, তার মধ্যে এটা অ্যাবর্শন করাইবো, এখন অলরেডি 5 মাস চলে গেছে, এখন এটা করা সম্ভব না। তো এই কথা বলার পরে তো বাসায় চলে আসলাম। তো 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আমার আম্মা কিছু কিছু করতেছে, ধারণা করতেছে যে না, মেয়ের নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে এরকম হওয়ার কথা না।
তো 7-8 মাস চলে গেছে পরে আমার আম্মা একদিন 8 মাসের সময় আমার আম্মা আমাকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেল। আমার মনে সন্দেহ জাগছে, আম্মা নিয়ে গেছে পরে তো ওইখানে আল্ট্রাসাউন্ড করাইতে দিছে, পরে বলে যে পজিশন ভালো। তো আম্মা তো বুঝতে পারছে, তো আব্বার কিছু বলে না, বলে জামাই কই, ওনার হাজবেন্ড বলে সেনাবাহিনীতে চাকরি করে। আপনার মাই বলছিল এটা? আমার আম্মা নিজে থেকে এই কথাটা বলে। তা আমার আম্মা তো জানে যে আমার মেয়েকে আমি ওইভাবে গড়ি নাই। ওকে। তা আমার আম্মা বাসায় আসছি, পরে আল্ট্রাসাউন্ড কাগজটা নিয়ে আসছি, আসার পরে আমার আম্মার বিছানা নিচে রাখলো যাতে কারো হাতে না পড়ে। তা আমার আম্মা বললো যে এর মধ্যে আবার আমার ভাই আবার ইন্ডিয়া চলে গেছে। তো এইটা আমাদের একটা সুযোগ, আমাদের মা মেয়ের মধ্যে এখন আর কেউ জানবে না। আমাদের বাসায় কেউ আসলে আম্মা আমাকে ঘর থেকে বেরোতে দেয় না, ধরে বাইরে দিয়ে তালা মেরে রাখে আমার। ওকে, না মা আপনাকে জানার পরে এটা কি বলেছিল? মা আপনাকে কি জিজ্ঞেস তো আমার আম্মা আমাকে জিজ্ঞেস করলো যে এটা কখন, কিভাবে, কোথায়, শুধু এই 3টা কথা জিজ্ঞেস, কখন, কোথায়, কিভাবে। আমি আমার আম্মার পায়ের উপরে পড়ে খুব চিৎকার করে কাঁদলাম যে আম্মা, আমার জীবনে যদি কোথাও ভুল করে থাকি, এই একটি ভুল, আমি সেদিন যাওয়াটা আমার জন্য ভুল। তা আমার আম্মাও খুব কান্নাকাটি করলো, আমি কান্নাকাটি করলাম। পরে আম্মা বললো যাওয়ার হয়েছে, এটা আমি এখানে শেষ করব, এই ঝুট ঝামেলা আমি বাসায় নিয়ে আসবো না। আমি তোমাকে আনবো, তুমি আমার সন্তান, আমি তোমাকে আনবো, কিন্তু তোমার সন্তান আমি আনবো না। আমি অবৈধ সন্তান আমি আমার ফ্যামিলিতে তুলবো না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে একটা ছোট্ট বিরতি নিতে চাই। এর পরের গল্প আনথিঙ্কেবল। আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিব। আর এই যে অনুষ্ঠানটা আপনারা শুনছেন, এটার স্টুডিও ভিডিও ক্লিপস আমরা দিয়ে দিয়েছি আমাদের ফেসবুকে। তারপর কি হলো নদী? আপনার মা যখন কথা আমার বলছেন, আম্মা বললো যে আমি আমার সন্তান আনবো, আমি তোমার অবৈধ সন্তান বাসায় আনবো। তখন আমার খুব খারাপ লাগলো যে সত্যি তো তাই, আমি তো একটা অবৈধ সন্তানের মা, আমি তো আমার এই সন্তানকে আমি আমার কাছে ধরে রাখতে পারবো না, সেই ক্ষমতা তো আমার নেই। আমি সন্তানের পিতা পরিচয় তো দিতে পারতেছি না। আর 1 মাস বাকি আছে। তখন আমার আম্মা বললো কি করবা এই 1টা মাস, তোমার ভাই আসলে তো আমি তাকে মুখ দেখাতে পারবো না, হয়তো তুমি মরে যাও না তা আমি মরে যাই, কোনটা করবা? তুমি মরে যাবা, তুমি মরে যাও তা আমি মরে যাই। তো আমার আম্মা এই কথা বলার পরে আমি বললাম ঠিক আছে আমি মরে যাই, আপনি বেঁচে থাকেন, আপনার তো সন্তান আছে, আমি তো সন্তান জন্ম দিয়ে সন্তান বুকে রাখতে পারবো না, তাহলে আমি মরে যাই, এর চেয়ে মরে যাওয়া ভালো না মা। তো বলার পরে আমার আম্মা বললো যা খুশি করো। পরে আমার আম্মা বেরিয়ে যায় ঘর থেকে। তো আমি বসে থাকি, এর মধ্যে ওদের বাসা থেকে খবর আসে, সৈকতের বাসা থেকে ড্রাইভার আসে। তো আমার আম্মা বলে কি নিতে আসছো, দাসীবাদী নিতে আসছো, নিয়ে যাও, ওরে নিয়ে যায় এখান থেকে, কারণ ওরে মেরে ফেলবো আজকে। তো সৈকতের বাবা খবর পাঠাইছে যে আমার কি অবস্থা। দেখেন এত মাস কোনোদিন তারা খবর করে নেই আমার। 8-9 মাস পরে 8-9 মাস পরে আমার খবর নিতে আসছে, আমি কি বেঁচে আছি না মরে গেছি। এই 8-9 মাসের মধ্যে যে আমি কত চিঠি পাঠাইছি, কারণ আমি যেতে পারি না, আমি অসুস্থ, আমি অনেক চিঠি পাঠাইছি বাবা আমার কিন্তু সব শেষ। এখন যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে আমার মরা ছাড়া কোনো রাস্তা নাই। এভাবে লিখে পাঠাইছি, কোনো চিঠির উত্তর আসেনি। ওইদিকে সৈকতের ঠিকানায় চিঠি পাঠাই, ও কোনো চিঠির উত্তর দেয় না আমাকে। ঠিক আছে না দিছে, তো আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে মা সন্তান দুজনই মরে যাব, এই পৃথিবীর আলো দেখতে দেব না কাউকে। তো বলে ওইভাবে বসে রইলাম। সৈকতের বাসার লোক আসলো, ড্রাইভার আসলো, ড্রাইভারকে বললাম যে চলে যান। কে বলেন আমি মরে গেলে আমার এক মুঠি মাটি দেওয়ার জন্য আজিমপুর কবরস্থানে জানি কেউ না আসে। এর মধ্যে আমার পেন শুরু হয়ে যায়। আমার আম্মা, আমার বড় ভাই বাসায় নেই, আমার ছোট ভাইটা আর মেজো ভাইটা আর এই প্রতিবন্ধী ভাইটা তো ঘুমাচ্ছে। তো ওদের না দেখে আমাদের পাশে আমাদের ভাইটিয়ারে ডাক দিল যে ওর অবস্থা অনেক খারাপ, তো একটু হাসপাতালে যাওয়া লাগতে পারে। তো আমার আম্মা, আমার ছোট ভাই আর আমি আমাকে নিয়ে হসপিটালে যায়। ওইখানে যাওয়ার পরে যখন আমাকে সিজারে নিয়ে যায়, তো বয়স কত, তো আমার বয়স তখন আমার আম্মা বলছে 18 বছর। তো বলছে 18 বছর তো এই বয়সে বেবি নিল কেন? তো পরে আর কি করব, সিজার করে যখন আমাকে বেডে দেওয়া হলো তখন মানে আমার কানে শুধু বাচ্চার কান্নার শব্দটা শুনতে পেলাম, তো কাঁদছে। তো আমি তো বলতে পারি না, আমার মাকে বলতে পারি না যে আমার মা কি করবে। তখন একটা আঙ্কেল আসলো হসপিটালে, আঙ্কেলকে বললো যে এটাকে নিয়ে যান, এই আপদ নিয়ে যান। তো আঙ্কেল বললো যে আমি কখনো বিশ্বাস করতে পারি না যে নদীর মতো মেয়ে এই কাজ করতে পারে। তো
ওখানে ওখানে আমার মা একটা অপমানিত বললো, আমি একটা অপমানিত বললাম। তো ওই সময় তো বললাম, আঙ্কেল আর কিছু বলবেন? না বললে যে এখানে বৃষ্টির তো অনেক কিছু পাওয়া যায়, দিয়ে যায় আর ওকে নিয়ে যায়। আমি দুই চোখ থেকে ওকে কখনো দেখিনি, ওকে যখন নিয়ে যায় তখন আমার বুকটা ছিঁড়ে যায়। আমি আমি এক দৃষ্টি দিয়েও আমি ওকে কখনো দেখিনি, এক পলকের জন্য আমি ওর দিকে তাকাইনি। যখন আমাকে আর ওকে আলাদা করে রাখা হয়, আমি শুধু কান্নাটা আমার কানে শুনছি যে হ্যাঁ বেবিটা কাঁদতেছে, আমি বেবিটার কান্নাটা শুনছি। আজও পর্যন্ত আমি আমার বেবিটাকে দেখতে পারি না। তাই বলে যে ও পাকিস্তানিদের মতো, বাবার মতো এত সুন্দর, এত লম্বা, এত smart, কিন্তু আমি আজও আমার বেবিটাকে আমি দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না? আমি মা হয়ে কোনোদিন আমার সন্তানের কাছ থেকে বলতে পারলাম না যে আমি তোমার মা বা ইনি তোমার বাবা। বাবার পরিচয়টা আমি দিতে পারি না, বিধে আমি আমার সন্তানের কাছে যেতে পারি না, তার কাছে গিয়ে আমি বলতে পারি না আমি তোমার মা। আমার মতো মায়েরা ছিল না হয়। প্লিজ আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে, বিকজ জীবনের ভয়াবহতম অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে। এটা যে কত বড় একটা প্রবলেম হতে পারে একটা মেয়ের জন্য, এটা আনথিঙ্কেবল, অচিন্তনীয়। আমরা শুরু করেছি মাত্র। এই জায়গাটা আমরা একটু ধীরে ধীরে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, কি হলো না হলো স্টেপ বাই স্টেপ। যে আঙ্কেলের কথাটা আপনি বলছিলেন, উনি আসলে কে? উনি আমার আবার এক ফ্রেন্ড। উনি আসলে বেবিটা নেওয়ার জন্য বা কিছু একটা, ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে কি আপনার মা? হ্যাঁ আমার মা। ওনাকে বলেছে সব বিস্তারে? হ্যাঁ ওনাকে বলছে, ওনাকে বলে তারপরে ওনাকে বলছে যে হসপিটালে উনি আসছে, এসে বলতেছে যে ওরে নিয়ে যান আপনি, যে আমার যখন সময় হবে আমি যাবো আপনার বাসায়। আচ্ছা, তো উনি আঙ্কেল জেনে শুনে আপনার বেবিটাকে নিয়ে গেল? হ্যাঁ নিয়ে গেল। এবং যাওয়ার সময় আপনি আপনার বেবিটা দেখেন, ইনফ্যাক্ট কোলে তোলার সুযোগ আপনার হয়নি? আমি আমি যে ভাইয়া সত্যি কথা বলতেছি, আমার বেবিটাকে যখন আমার মা দিয়ে দেয় ভাবে, আমার হাতটা শুধু দেখছি, আমার বেবির হাতটা এত এত সুন্দর। আমার বেবি এখনো সবাই বলে যে ও যদি মেয়ে হইতো না কত ছেলে ওর পেছনে দৌড়াইতো, ও এত সাদা। ঠিক আছে, বলুন তারপর। তো আমি শুধু ওর হাতটা দেখছি আর ওর কান্নাটা আমার কানে এখনো এখনো কোনো বেবি কান্নাকাটি করলে আমার কাছে মনে হচ্ছে আমার বেবিটাই কাঁদতেছে, আমার সেই বেবিটা কাঁদতেছে। তো আমি বেবিটাকে দেখে নিয়ে আঙ্কেল নিয়ে যায়। আঙ্কেল নিয়ে যাওয়ার 1 মাস পরে আমি যখন 10 দিন পরে বাসায় আসি, তো আমার ভাই জিজ্ঞেস করে যে আম্মা ওর, উনি সবাই জানতেছে যে আমার পেটে টিমার হয়েছে, এর মধ্যে আমার আম্মা ছড়া দিচ্ছে পেটে টিমার হয়েছে। আচ্ছা আচ্ছা। টিমার হয়েছে এই জন্য এত বমি করে, এত বমির সাথে ব্লাড আসে, এটা সবাই প্রচার হয়ে গেছে। পরে আম্মা বাসায় আসছি, পরে আমার ভাই জিজ্ঞেস করে আম্মা অপারেশন কেমন হয়েছে? বলে যে না ভালোই, এখন ভালো বলছে ডাক্তার, রেস্টে থাকতে আর দৌড়াদৌড়ি করতে না করছে, যে আস্তে ধীরে সুস্থ হয়ে যাবে। সুস্থ না, আমার আম্মা বলে সুস্থ না হয় কই যাবো, ঝাড়ু জুতার বাড়ি খেয়ে তো এখানেই থাকবো। আমার আম্মা এই কথাটা বলতেছে, মানে আমার আম্মার জন্য কাঁদতেও পারতাম না, কাঁদলে বৃষ্টি কথা বলতো যে আমার কোনোদিন কিছু বলে না, সে গালি দিত, হ্যাঁ গাল বন্ধ করতো, গাল বন্ধ করতো, খুব খারাপ লাগতো ভাই খুব। আমি এখানে এই জন্য আসছি যে আমি কারোর সাথে অবৈধ সম্পর্ক করি নাই, আমার বুকে একটা বল আছে, আমি মরার পরে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো। সবাই শুনুক, সবাই জানুক যে আমাকে যারা যারা বলছে যে আমি অসত্যি, আমার চরিত্র নিয়ে কলঙ্ক দিছে, আমি তো সবাই জানো যে টিমার হয়েছে, তো সবাই আত্মীয় সবাই দেখতে আসে, যারা মতো মুখে যা আসে তাই বলে, সহ্য করতে পারি না ভাইয়া, ওই মুহূর্তে না সহ্য করতে পারি না। বেবিটার কথা মনে পড়ে, সৈকতের কথা মনে পড়ে। যখন 40 দিন পার হয়ে যায় তখন ওদের বাসায়, 2 মাস পরে ওদের বাসায় যাই। যাওয়ার পরে বললাম যে বাবা আপনি তো একটা নাতি হয়েছে, তাকে তো একবার দেখতেও যাওয়া তো প্রয়োজন মনে করলেন না, একটাবার খোঁজও তো নিলেন না। তা বলে যে আমার যদি নাতি হয় তা আমার নাতি আমার বাসায় আসবে, মানে তারাও তখন অস্বীকার করলো, কিন্তু তারাই কিন্তু ফার্স্ট ট্রিটমেন্টটা করাইছে। আমার কথা বলার পরে আমি কিছু করলাম না, চলে আসলাম ওদের বাসায়। আমার কিছু কাপড় চোপড় ছিল, নিয়ে চলে আসলাম। আর একটা চিঠি লিখে ওর বাবা আবার দেখতেছে যে ওর বাবা সৈকতের চিঠি চাপিয়ে রেখেছে, তখন আমি ওর বাবার খামের মধ্যে একটা চিঠি লিখে দেখলাম যে আমি অসত্যি না, আমি কলঙ্কিত হলাম, আমি একজন মা হয়ে পৃথিবীতে একটা সন্তান জন্ম দিছি, সেটা অবৈধ, কিন্তু নবীর কলমা বা সরাকারে বলে সেটা আমি শুনি না, কিন্তু সত্যি সত্যি একটা সন্তান জন্ম দিছি।
সেই সন্তানটাও তোর, তোর না একটা নরপিশাচের। তুই একটা নরপশুর মতো করে ঝাঁপিয়ে পড়ছস, সে নরপিশাচের ঘরে আরেকটা নরপিশাচ জন্ম নিল। শুধু এই কথাটাই বলে দিলাম। তো চিঠিটা দিয়ে চলে আসলাম ওদের বাসা থেকে। তো ওর পরে ওর বাবাকে বলছে যে ও যেন এই বাসায় কোনোদিন না আসে, মানে আমি যেন না চাই কখন ওই বাসায়। তা আমি যাই না, আমার তো এমনি যাওয়া হবে না, যেহেতু আমার সন্তান কর বাবাও স্বীকার করলো, তো ও ছেলে করতে কতক্ষণ। তা আমি আর ওই বাসায় যাই না। তার ময়মনসিং এর বাড়িতে পরে 6 মাস পরে বাড়িতে ময়মনসিং এর বাড়িতে গেলাম, গিয়ে ঘরটা ঝাড়টা দিতেছি, এর মধ্যে দেখি দোকানে নতুন ভাড়াটিয়া। তাই আমি বললাম যে দাদা, তো ওরা কি ভাড়া দেয় না দোকানে? পরে ওই গোবিন্দ দাদা বললো যে দোকান তো দাদাভাই বিক্রি করে দিছে। আচ্ছা, একটু থামাই আপনাকে, এখান থেকে আমি একটু জাস্ট পিছনে যাব। সন্তানটা আপনার হলো এবং সন্তানকে নিয়ে গেল আপনার কোন এক আঙ্কেল, রাইট? এবং সে তার পরিবারের সন্তানকে বড় করছিল। কি পরিচয়ে বড় করছিল? তারা মানে 6 মাস পর্যন্ত তারা রাখছে, তারপর আমার খালা নিয়ে গেছে। ওখান থেকে আপনার এটা পরে খালা? আসছে। আচ্ছা, পরে আসছেন। আচ্ছা, বলুন। হ্যাঁ, তারপর? তো ময়মনসিং 6 মাস পরে আমি তো ময়মনসিং যাইতেছি। ও দোকান বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, দোকান বিক্রি করে দিয়েছে। তো আমি গিয়ে ওখানে গিয়ে শুনতেছি যে দোকান বিক্রি করে দিছে। তো খুব খারাপ লাগলো যে আয়সা বাসায় আয়সা কিছু বললাম না। যখন আমার বেবি হলো ফেব্রুয়ারির 8 তারিখ, আর আয়সা আমি কিছু বললাম না, দোকান বিক্রি করে দিছে। তো মনটা খুব খারাপ, তো বাসায় চলে আসলাম। তো এই আমার ভাই আবার ওই কিছু পোস্টার করবে, ওই এমপি নমিনেশন পাইছে। তো আমার ভাই যেদিন পোস্টার করবে তার আগের দিন মানে বুধবার দিন রাত্রে একটা বিচার হয়। তো বিচার আমার ভাইকে ডাকে যে সুজন ভাই বিচারটা করে দিয়ে যান, আমাদের জায়গা জমিনের ব্যাপার, বিচারটা করে দিয়ে যান, যে ওরা ওয়াল ভাঙতেছে। মানে কি ব্যাপার সেটা জানি না। তো আমার ভাই বিচার করে দুই পক্ষকে মিটমাট করে দেয়। তা আসার পথ আমার ভাইকে গুলি করে আগস্টের 8 তারিখ। আমার বেবি হয় ফেব্রুয়ারির 8 তারিখ, আমার ভাই মারা যায় আগস্টের 8 তারিখ। গুলি করার পরে উনি মারা যান? হ্যাঁ, আমার ভাই গুলি খেয়ে যেখান থেকে নাজিমউদ্দিন রোডে আসে, ওই গুলি করে জেলখানা ঢালে। বিভিন্ন পত্রিকায় মিডিয়াতে আমি আমার ফ্যামিলি অনেক ছবি এসছে, অনেক পত্রিকা। এখন আমার পরে এত পত্রিকা আছে। হ্যাঁ, ওই সময়কার 2002 সালে ম্যাগাজিন পত্রিকা অনেক আছে, অনেক মিডিয়াতে আসছি আমি। তখন ফিল্ম ছিলাম। তো আমার ভাই 8 তারিখে মারা যায়। তখন তো আমি আমার সন্তানের কথাই ভুলে গেছি। আর ভাই যখন মারা যায় তখন হসপিটালে নিজে হসপিটালে যায়, সবাইকে ফোন করে জানায় দেয় আমাকে অমুক বাড়িতে ওরা গুলি করছে। আমার ভাই নিজের মামলা নিজে করে যায়, গুলি খাওয়া অবস্থায়। সে নিজের বুকের থেকে রক্ত নিয়ে চিঠি লিখে, আপনি চিনবেন জেলখানা ঢালে মাকড়সা মাজার যেটা, এখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে চিঠি ফেলে যায়। তো ওই চিঠি আমরা অনেক পরে, ওই খাতেম আবার আমাদের পরিচিত, উনি অনেক পরে আমাদের চিঠিটা দেয় যে তোমার মামলাতে কাজে লাগতে পারে। উনি কতক্ষণ পরে মারা যায় গুলি খাওয়া? ও গুলি খায় 10:30, মারা যায় 11:30। নিজে পুলিশের কাছে গেল, তার হাসপাতালে নিয়ে যায়নি? না, হাসপাতালে তো যাইতেছে, যাওয়ার পথে যে পুলিশের গাড়িগুলো, টল গাড়িগুলো থাকে না, ওই টল গাড়িতে দেখছে যে গুলি খেয়েছে। হ্যাঁ, আব্দুল গফুর। হ্যাঁ, ওই ওনার নামটা আবার এখন মানুষ কেন আমাদের ফাইলের মধ্যে আছে। আর যে ভাইয়ের মুখে আপনি হাত দিয়েছেন, এটা আপনি? হ্যাঁ। তো আব্দুল গফুর ফাইল বের করে যে আপনি একটা সিগনেচার করেন। তো আমার ভাই সিগনেচার করছে, করে বলছে কারা কারা, মানে সবার নাম। আমার ভাই একেবারে পাট্টুপাট সবার নাম। মারা গিয়েছে কি ওই রাস্তাতে মারা গেছে নাকি হাসপাতালে? না, হসপিটাল অ্যাডমিট হওয়ার পরে মারা গেছে। যে যারা মারছে আমাদের বাসার খবর আসার আগে তারা চলে গেছে হসপিটালে, এবং আমার ভাইয়ের মুখে থেকে অক্সিজেনটা খুলে ফেলছে যাতে ও বাঁচতে না পারে। তাহলে ওদের সমস্যা। তো পরে আমরা যতদূর জানতে পারছি, আমরা হসপিটালে যাই, তারপরে দেখি যে যারা মারছে তারা ওখানে, আর অনেক লোক ওখানে, এমপি মন্ত্রী সবাই ওখানে। তো রাত্রে 12টার দিকে তো আমার ভাইয়ের পাশে আমি বসা, হসপিটালে গিয়ে ভাইকে এই অবস্থা দেখে তো নিজের কষ্ট বুকে চাপা দিতে পারতেছি না। তো ভাই মারা যাওয়ার পরে আর ওই বাসায় ফোন করলাম, যে কমিশনারের মোবাইল নিয়ে বললাম যে আগে ফোনটা দেন, আমি একটু জরুরি ফোন করা দরকার। বলে হ্যাঁ, তুমি যেখানে ফোন করার ফোন করতে পারো। তো সব জায়গায় ফোন করে জানালাম। যে পরে আমার শ্বশুর বাড়িতেও, মানে সৈকতের বাড়িতেও জানালাম, সরি শ্বশুর বাড়ি বললে ভুল হবে,
সৈকতের বাড়িতে জানালাম যে বরাব্বা এই ব্যাপার, সুজন তো আজকে মারা গেছে, যদি তোমাদের ইচ্ছা হয় কালকে জানা যায় এসো। তো বলে রেখে দিলাম। আর আমাকে ওনারা আর বললো না যে কিভাবে মারা গেছে, কখন মারা গেছে, কিছু বলেনি। পরের দিন ওরা চ্যানেলগুলোতে দেখছে, নিউজে দেখছে, দেখে পরে আমাদের এখানে আর আসেনি ওনারা। আমার ভাই যে আগস্ট 8 তারিখে মারা গেছে, ওনারা আর আসে নাই। তো এইভাবে আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হইতেছে। আমার আম্মা আমাকে একদিন বলে যে, আমার ভাই মারা যাওয়ার 1 বছর পরে আমাকে বলে যে এখন তো সবই শেষ, যেখানে যা ছিল সবই তো শেষ, আর সবকিছু দেখতে হবে তোমার। তো আমার ভাই মারা যাওয়ার আগে আরেকটা কথা বলিনি, যে এটা না বললে নয়, যে আমার ভাই যারা মারছে আমার ভাইকে, আর যারা হসপিটালে আমার ভাইয়ের সাথে কথা বলছে, তাদেরকে কথাটা বলছে যে আমাদের 4 ভাইয়ের 1 বোন, অনেক আদরের বোন, তো আমাকে শেষ করছে, আমার বোনের গায়ে একটা আঁচড় দিস না, আমার বোনের গায়ে একটা আঁচড় দিস না, তাহলে আমি খবর থেকে অভিশাপ দিব। তা আমার ভাই এই কথাটা বলছে যে যারা মারছে তাদের মানে আপনার ভাই মারার আগে কি জেনে গিয়েছিল, মানে মরে যাওয়ার আগে কি জানছিল যে আপনার বেবিটার খবর কিছু জানতো? তার মানে আপনার ভাই মানে না জেনেই মারা গেছে। আগ পর্যন্ত আমার ভাই জানতো না। যদি আমার ভাই জানতো তাহলে তৎক্ষণে আমার বেবিটা নিয়ে আসতো আমার ভাই। জানাননি কেন আপনার? আমার আম্মা, আমি তো তখন তো ভাই আমার কোনো ঝুল নাই ওখানে। আমি যে ভাত খেতাম, চোখের পানি, মনে হয় ডাল দিয়ে ভাত খেলে যেমন হয়, ভাত খেলে মায়ের নাম কখনো কেউ মিথ্যে করে না। আমি তো একটা মা, আমি প্রতিনিয়ত ভাই, আমি কখনো দিন আমার এমন দিন গেছে ভাই, আমি সিজারের মানুষ, একবেলা খেয়েছি, একবেলা, তাও কি সকালে একটা শুকনো রুটি আমার আম্মা যখন কুকুর বিড়ালকে দিত সেইভাবে আমার রুমের মধ্যে এভাবে ছড়াই দিত, আমি সেইভাবে খাইতাম, পেটে ক্ষুধা সেভাবে খাইতাম। কাজের মেয়েটাকে যদি ইশারা করে ডাকতাম, আমার এমনকি আমাকে 1 ঘোড়া করে রাখা হয়েছে, কাজের মেয়েটাকে ডাকতাম, ও আসতে বলতে কি কারোর ফোন দিতে কয়, কারোর সাথে কথা বলতে চায়, আরো কোনো জায়গায় যাওয়ার বাকি আছে, আমার মা এইভাবে স্ট্রিক ভাবে বলতো, যারা কোথাও যাওয়ার বাকি আছে, একটা হয়েছে আর একটা দরকার, ছেলে হয়েছে এখন মেয়ে দরকার, এইভাবে বলতো না। তখন খুব খারাপ লাগতো, খুব ঘেন্না লাগতো, তখন ইচ্ছে করতো কেন মরতেছি না, কেন বেঁচে আছি, কার জন্য। তারপর বলতাম যে আমি তো বেঁচে আছি শুধু একজনের জন্য। আমি জীবনের শেষ প্রান্তে গিয়ে আমি তার কাছ থেকে এই জিনিসটা জানতে চাইবো যে কি অপরাধ ছিল আমার, আমি কি দোষ করেছিলাম, কেন আমার সাথে এরকম করলো। আমার শুধু এটাই জানার আছে, সেজন্য আমি বেঁচে আছি আজও। তো আমার এই কথাবার্তা সহ্য হতো না, তবে আমি সেই বাড়িতে একদিন যাই। তো এর মধ্যে যখন আমার ভাইও মারা যায়, 1 বছর হয়ে যায়, আমার বেবির 1.5 বছর হয়ে যায়। তো এর মধ্যে একদিন খবর, আমার ছোট খালারে ফোন দিয়েছে, খালামণি আমার ধৈর্যটা সয় না, আমি চলে আসবো। তো খালামণি বলে যে তুমি চলে আসবা কেন, তোমার বেবি তো আমার কাছে, তুমি কেন টেনশন করো, তোমার বেবি আমার কাছে। তাই আমি বললাম খালামণি তোমার কাছে বেবি, অথচ আমি জানি না। বলি না, তুমি 100, তোমার বেবি। একটু থামাই, আমি এই প্রশ্নটা করছি, এটা কতটা প্রাসঙ্গিক হবে জানি না, মানে আমার খুব জানতে ইচ্ছে করছে। জন্মের পরে তো স্তন্যদান যেটা বলে, হ্যাঁ, আপনার বেবি, সেটা তো আপনার ক্ষেত্রে সুযোগ হয়নি। ও কি কারো স্তন্য পেয়েছে, মানে ওইভাবে বড় হয়নি। ওর জীবনের গল্পটা কি হতে পারে? আমি যখন ওনার জীবনের গল্পটা শুনছিলাম তখন একটু চিন্তা করার চেষ্টা করছিলাম। একটু শুনি, ধারাবাহিকভাবেই শুনি। বলুন, তারপর তো চলে আসতে চাচ্ছিলেন আপনি খালার হ্যাঁ, কাছে? আমি খালামণির কাছে চলে যেতে চাচ্ছিলাম, যে খালামণি আমার আর ধৈর্য যেতে বলে না, আমি চলে আসবো। তো আমার খালামণি বলে যে তুমি আমার সাথে একটা কথা বলতে হবে। তো কি কথা? আমাকে কথা দিতে হবে, তুমি এই কথাটা কাউকে বলতে পারবে না। আমি বলছি, না বলবো না। তো বলবো না, তো বলবো না, তো আমি বলছি, না, যে তোমার বেবি কিন্তু আমার কাছে, তোমার আর সৈকতের বেবি কিন্তু আমার কাছে এখন, আমার জিম্মায়, কিন্তু আমি যে তোমাকে বলছি এই কথাটা কিন্তু কাউকে বলতে পারবা না। আমি বলছি, কেন? বলেন না, যে তুমি যদি এখানে আসো, আমার কাছে আসো, তাহলে তোমার বেবি কিন্তু অন্য কোথাও চলে যাবে। তুমি কি চাও তোমার বেবি আমার কাছে থাক, ভালো থাক, ভালোভাবে পড়াশোনা করবে, মানে সবকিছুই বলতেছে আমার খালামণি, বলতেছে। হ্যাঁ খালামণি, আমি চাইবো সেখানে থাকবো। বলে যদি এটা চাও তাহলে কখনো আমার এখানে আসার চেষ্টা করো না। বললাম তাহলে আমি কি করব এখন? বলে যেখানে আছো সেখানে থাকো। ওরা কেন চায়নি আপনার সাথে পেতে পারে?
সেটা আমার আম্মা জানে আর আমার খালামুলিরা জানে, সেটা তো আমি জানি। আচ্ছা আমি আর এখন শেষ সময় আমি জানতে চাই। তো খালামুনির বারবার জিজ্ঞেস করলাম, খালামুনি ওর সাথে কি আমি একটু কথা বলতে পারবো? ওকে কথা বলে আমার না খুব আগ্রহ জাগতে পারে, আমার সন্তানের সঙ্গে আমি একটু কথা বলবো, ওর মুখটা একটু দেখবো। তখন পর্যন্ত আপনার দেখার সুযোগ হয়নি 13 বছর বয়স পর্যন্ত, একবারের জন্য না। একবারের জন্য। আচ্ছা, এই যে আপনি বুঝলেন যে সৈকতের পরিবার এরকম ভাবে ঝামেলা করছে, কেউই আপনার মা যে আচরণ করছে সেটা এক ধরনের চাপের মুখে এরকম আচরণ করছে, এটা বুঝতে পারছি আমি। তারপরেও এই ধরনের আচরণ করা উচিত না আমি বলবো, কিন্তু একটা মাই বোঝেন সামাজিকতার জায়গাটা কতটা ডিফিকাল্ট, যেহেতু আপনার বাবা নেই, তাকেই পুরোটা ফেস করতে হবে, ভাই মারা গেল এভাবে, ঠিক আছে। কিন্তু আপনার মাথায় কেন আসেনি বা আপনার পরিবারের মাথায় কেন আসেনি? সৈকত একটা ডিসিপ্লিন অর্গানাইজেশনে কাজ করছে, একটা ডিফেন্সের লোক। আপনারা যদি একবারের জন্য গিয়ে ওখানে ক্লেম করেন, যেহেতু আপনার বেবি স্বীকৃতি সে দিচ্ছেই না, কিংবা তার পরিবারও দিচ্ছে না, ওর তো অনেক বড় সাজা হয়ে যাওয়ার কথা, তা আপনারা কেন সেটা করেন না? এটা আমি অনেকবার করতে চাইছি, তো আমার আম্মা বলে যে এটা কোনো প্রমাণ নাই, তুই অন্য কোথাও করে আন। আমার মা ডাইরেক্ট বলছে তুই অন্য কোথায় গেছিস, তোর প্রতি আমার বিশ্বাস নেই। এটা কিন্তু খুব খারাপ কথা হলো। এটা এটা একেবারেই মানা যায় না, কারণ এটা প্রমাণ নাই মানাটা কি? প্রমাণ করাটা তো খুব সহজ। এবং আপনার বেবি হয়েছে কত সালে? আমার বেবি হচ্ছে 2002 সালে। 2002 সালে। আপনারা এরপরে যে কোনো সময় যেতে 7 পারতেন। ফেব্রুয়ারি না 8 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি হসপিটালে 8 তারিখে ডিএনএ প্রুভ করার সুযোগ ছিল। হ্যাঁ এটা করাইছে, কিছুদিন হয়েছে করাইছে। এখনো সৈকত এটাকে মেনে নেয় না। সৈকত দিন নাই, মানে সৈকত নিজের জায়গা থেকে স্বীকার করেন না। তাহলে ডিএনএ প্রুভ করলেন কিভাবে? ওই আমার খালার বাসা বেড়াতে যায়, এটা তো অনেক টাইম হয়েছে ভাই, এটা বলবো যে ওইখানে তো আমি এটা পরে আসছি। আচ্ছা, সিরিয়ালে আসি আমরা। হ্যাঁ বলুন। তারপর তো 1.5 বছর হয়ে গেছে আমার ছেলের। আমি তো বলতেছি যে খালামুনি ও কি কথা বলতে পারে, ও কি কথা বলে, ও কি কাউরে মা বলে ডাকে। আমার না খুব জানতে ইচ্ছে করলো ভাই যে খালামুনি ও দেখতে কার মতো, বলে ও দেখতে রাজাকারের মতো। ও বলতে এই খালামুনি বলতে ও দেখতে অভিজ্ঞ রাজাকারের মতো। দেশে স্বৈরাচার আছে না তোমাদের বাংলাদেশে, ওই রকম। আমি আর কিছু বললাম না, তার যেহেতু দিবে না কথা বলতে, বললাম না। ওর যখন 2.5 বছর বয়স তখন সৈকত আসে। আসার পরে দেখেন যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পরও ও যে কিভাবে বড় বড় কথা বলছে আমার সাথে, সেগুলো আসতেছে। এতটা অত্যাচার করছে আমার উপরে, এতটা টর্চার করছে। তো ময়মনসিংহের বাসায় আমরা তখন আমার ছোট ভাই, আমরা ওই বাসায়, আম্মাই এখানে থাকতেছে, আমরা ওই বাসাতে একটা দখল দরকার আছে, যেহেতু আমার বাবাটা চলে গেছে, আমার বড় ভাই ছিল, তাকে ভয় করতো। এখন তো আমাদের ভয় করার লোক নাই, আমাদের যে ভয় করবে সেই লোকটা নাই, আমাদের শাসন করবে সেই লোকটা নেই। সেই সুবাদে সবাই বললো যে তোমাকে এখন ঘন ঘন ময়মনসিংহ থাকতে হবে। সবাই আর কি একটু করলো যে তা নাহলে এই বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে। তার ময়মনসিংহ যাতায়াত করতেছি, এর মধ্যে সৈকত গেছে। তো আমিও চিন্তা করলাম কি যে মেজদাকে বাসায় রাখলে মনে একটু সাহস পাবো। সৈকতের ছোট যেটা, তো ওটা আবার খুব ভালো, ও আবার খুব ভালো। যখন আমার বেবি, ওই কথাটা বলতে ভুলে গেছি যে আমার বেবি কনসেপ্ট করছে পরে, চিঠি পাঠাইছি পরে ওই বাসায়। তো ও একদিন চিঠি পাঠায় যে তুই টেনশন করছিস, শুধু একবার বল, তুই শুধু সবার সামনে বল যে সবার সামনে স্বীকার করবি আমি তোর বেবির বাবা, আমি তোকে মেনে নেব, পৃথিবীর যত বাধা আসুক আমি মেনে নেব। আমি বলছি না, তুই যেটা করস না সেটা আমি তোর, এই দোষটা আমি তোর মাথায় চাপাবো না। যে পাপ করছে তাকে পাপের বোঝা বইতে হবে, তুই তো না, এই পাপের বাকি তুই না, তুই কেন পাপের বোঝা নিবি? আমার কলঙ্কের বোঝা আমারটা আমার মাথা থাক, আমার থেকে তো আরেকজনকে ডাক দেবো কেন? আমারটা আমার থাক, আমি কলঙ্কিত হয়েছি, আমি অন্যায় করছি, আমারটা আমার কাছে থাক, আমার তো অন্যজনের কাছে যাওয়া তো দরকার পড়ে না। ওর এইভাবে বলার পরে তো আমি আবার ময়মনসিংহের বাসায় ওরে রাখলাম যে মেজদা তুই থাক এখানে, তুই থাকলে আমার একটু সাহস হয়, একটু বল হয়। মেজদা ওই বাসায় থাকলো। এর মধ্যে আমি ওই বাসায়, তো ওই বাসায় তো শওকত গেছি, বাসায় গিয়ে বলতেছি গাড়ির চাবিটাকে, উনি দেখেন আমার বেবিটা হওয়ার 2 বছর পরে ওর সাথে আমার দেখা। ওই যে সেই মে মাসের 21 তারিখে ও চলে গেছে 2001 সালে, আর 2003 শেষে 4-এর দিকে ওর সাথে আমার দেখা, ফার্স্ট দেখা আমার ওর সাথে, আমার বেবি হওয়ার 2 বছর পরে। তো বলতেছে যে মানে আমি কেমন আছি সেটা তো প্রশ্ন না, আমি কখন আসছি সেটাও কিছু না, গাড়ির চাবি কোথায়, গাড়ির কাগজ কোথায় সেটা দিয়ে বলছে। কেন?
এই গাড়িও আমার, এই বাড়িও আমার। কে বলে? আমি বলতেছি, আচ্ছা। তোর এখানে কিছু না। তো এই কথা বলার পরে একটা বেড়াডি নেয়, নিয়ে আমার এই যে দেখেন এখানে সেলাই আছে, মাথায় একটা বাড়ি দেয়। মাথাতে একটা বাড়ি দেয়। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, সাথে সাথে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার মাথাটাতে ফেটে যাওয়ার ছোট ভাই নিয়ে আমাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ সেলাই, এখানে 2টা সেলাই হয়, সেলাই টিলাই করে নিয়ে আসে। পরে দেখি যে গাড়ি নিয়ে চলে গেছে, অলরেডি গাড়ি নিয়ে চলে গেছে সে। নাম এক মেয়ের সাথে প্রেম করতো, সেই মেয়ের বাসায়। এই জায়গাটায় প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। একেবারে শেষ ভাগে ফিরবো আমরা অনেক অনেক প্রশ্ন নিয়ে। কেমন আছে এই দেবী, আদৌ বেঁচে আছে কিনা, বা অনেক অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। কেমন আছে আমাদের নদী, কিছুটা হলো আজ করতে পারছি, বাট রিসেন্ট কি অবস্থা, সবকিছু নিয়ে আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর। মাত্র 5 মিনিটের ব্রেক। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সাথে আছি। 5 মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি কিবরিয়া আপনার সঙ্গে আছি। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শীতের এই রাতে যারা জেগে আছেন আমাদের সাথে এবং যারা অনুভব করছেন অন্তর থেকে আজকে এই নদীর জীবনের গল্পকে, তারা আসলেই শীতকে কতটুকু ভুলে যেতে পেরেছেন সেটা আমরা ফেসবুকের এসএমএস গুলো দেখলে বুঝতে পারি। ঠিক আছে, আমরা আবারও ফিরছি নদীর কাছে। বলুন নদী, তারপর? ও পরে এক মেয়ের সাথে প্রেম করে, যে মেয়েকে নিয়ে আসে আমার বাসায়, ময়মনসিংহের বাসায়। ওখানে এসে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করে। আপনার ময়মনসিংহের বাসায় সে কিভাবে আসবে? বাড়িটা তো আপনার। হ্যাঁ, বাড়িটা আমার, যেহেতু বাড়িটা আমার ওইখানে। এখন তো আর আমার বর্তমানে কেউ নাই, আমার বড় ভাই নাই, আর আমার বাবা নাই। এখন উনি ওই বাসায় রেগুলার আসা যাওয়া করতেছে, থাকতেছে, এবং যখন ওনার প্রয়োজন পড়ে আমার এই চোখের সামনে নিয়ে আসে, ওই রুমের মধ্যে ফিজিক্যাল রিলেশন করে। এগুলো দেখে আমার ঘেন নাই। আমি এক সময় মানে কি বাড়ি ছেড়ে চলে আসি। বাড়িটা কি আপনার দখলে নাই? না, এখন আর আমার দখলে নাই। তো এক সময় তো দেখা যায় যে বাড়িতে, আমি যখন বাড়িতে যাই তখন আমার সাথে খারাপ বিহেভ করে। তো আমার বাবার ওই জিপের কথাটা বলছিলাম, যে গাড়ি, জি। হ্যাঁ, সেই গাড়িটা এক সময় দেখা যায় যে ওরা ইউজ করে। ওই গাড়িটা আমরা পাচ্ছি না, ওইভাবে আমরা পাচ্ছি না, যেহেতু আমাদের, আমরা পাচ্ছি না। তো এই গত বছর, আগের বছর আমরা গাড়িটা বিক্রি করে দিই, মানে ওয়ার্কশপে বিক্রি করে দিই 80,000 টাকা বিক্রি করে দিই। তো পরে ওইখান থেকে ও 40 থেকে 50,000 টাকাও নিয়ে যায় গাড়িটি বিক্রি করে। আমি যেখানে যা করতেছি সবকিছু ও শেয়ার করতেছি। বাট এটা সুযোগটা পেতো কিভাবে? মানে হাউ ইট ইজ পসিবল? আমি যদি কোথাও যাইতাম, যে মানে কোথাও যাইতেছি, যে আমি ওই কাউরে যদি বলি যে আমি গাড়িটা বিক্রি, তো গাড়িটা তো এখানে ছিল, এখান থেকে তো আমি নিয়ে যেতে হবে ওখানে। আমাদের ওখানে তো গাড়ি রাখার স্কোপ নাই ভাই, যেটা সত্যি কথা বলতে আসছি। ওইভাবে বলা তো আমার অনেক কিছু ফুটানি টুটানি করে বলে তো আমার দরকার পড়তেছে না। তো আমাদের এখানে গাড়ি রাখার কোনো জায়গা নেই, তো এখানে গাড়িটা থাকে। তো এখান থেকে গাড়িটা নিয়ে গেছি, ওখানে বিক্রি করবো। এখানে গ্যারেজ টেরেজ চানকার করে ঠিকঠাক করে আসছে। তো ওনারা বলছে যে আপনি দিব। তো ঠিক আছে, আমি যাওয়ার আগে ও টাকা নিয়ে চলে আসে। ওকে দিবে কেন? ওকে দিবে কেন? কাগজপত্র দেখাইছে না, কাগজপত্র কিছু কিছু কাগজপত্র থাকে না বাসায়। কাগজপত্র ওর কাছে থাকবে কেন? না, কাগজপত্রটা ছিল ময়মনসিংহ থেকে, যেহেতু আমি কাগজপত্র আনতে গেছি, কাগজ নিয়ে আসছি। আমি অর্ধেকটা পাইছি, অর্ধেকটা পাইনি। যেহেতু ও ময়মনসিংহের বাড়িতে, যেহেতু থাকতেছে অলরেডি, ওখানে কোথায় কেসে খুঁজতেছে, শুধু পাচ্ছে না আমার দলিলটা। ওই যে দলিলটা, আমি আর আমার বাবা জানি যে দলিলটা কোথায়। দলিলটা যদি পেতো, এতদিনে বাড়িটা অলরেডি বিক্রি করে দিত। আমি এটাই জানি যে বাড়িটাও অলরেডি বিক্রি করে দিত। আমি কিছু পার্টিকুলার কিছু কোশ্চেনে যাই, আপনি কোশ্চেনগুলোর অ্যান্সার দেন। বাড়িটা কি আপনার দখলে আছে না নেই? না, এখন আর আমার দখলে নেই। এটা কার দখলে? এটা এখন সৈকতের দখলে। বাট এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এখন তো জোরে করে, এখন আইনের জোরে করে। এখন যদি আমি আইনে যেতে যাই, যে দলিলটা তো যেহেতু আমার নামে, আমি এটা অনেকের সাথে আলোচনা করছি, সবাই একই কথা বলছে যে যেহেতু দলিল তোমার নামে, এখন ও বাড়িতে ও কি করবে, মদের ভাট্টি বসা, যা ইচ্ছা তাই করবে। যখন তুমি দরকার পড়বে তখন তুমি আইনের সাহায্যে তুমি বাড়িতে ঢুকতে পারবে। তুমি, তোমার বাড়ি তোমার কাছে, তুমি কাগজপত্র দেখায় তুমি বাড়ি পেয়ে যাও। হ্যাঁ, তো আপনি করছেন না কেন সেটা? আমি সেটা করতেছি না, যেহেতু আমার সন্তানের পরিচয় আমি দিতে পারতেছি না, ও আমার সন্তান মেনে নিতেছে না। তো আমি আমার খালাদের সবার সাথে আলাপ করার পর, আমার খালা যেহেতু যখন ছেলের 14 বছর হয়ে গেছে, তখন আশেপাশে লোকজন কথা বলবে যে ভাগ্নির ছেলে, তোমার নাতি তোমাকে মা ডাকে, তোমাকে বাবা ডাকে, এটা কেমন, এটা কোন সমাজ? তো এই কথা বলার পরে ছেলে একদিন যখন রাস্তা থেকে এসে বলতেছে যে আম্মু, আমাকে না ওরা বলছে যে তুমি নাকি আমার আম্মু না, তুমি নাকি আমার আপু। তা আমার আম্মু কোথায়?
আমার আম্মুকে। আমার ছবি দেখে বলতেছে, আম্মু এই স্বামী মারা নদীটা কি? বলে এইটাই তোমার আম্মু। তো ছেলে সেদিন খুব কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার পরে তো সৈকত একদিন ওই বাসায়, মানে আমার খালার বাসায়, তো চিটাগাং থেকে আমার খালার বাসায় যাওয়া তো সুবিধা। তো যাওয়ার পরে বলতেছে যে এইটাই তোমার আব্বু। তো এই কথা বলার পরে বলে যে ও কি নদীর ছেলে, তার ছেলে। মানে খারাপ ভাষায় কথা বলতে, পরে আমার খালামণি মানে খুব 2-3টা চর মারে। চর মারার পরে বলে, শোন, আমার মেয়ে কখনো ইচ্ছা ছিল না আর অসতী ছিল না। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, আমি কিন্তু প্রশ্নটার অ্যান্সার পাইনি। এই যে এই 12 কাঠার বাড়ি, এটা কি আপনার দখলে এখন? জি না, এটা কার দখলে? সৈকতের দখলে? সৈকতের দখলে। তো আপনার কাছে তো দলিল আছে, জি। তো আপনি দখল নিচ্ছেন না কেন? আমি নিচ্ছি না যে আমার ভাইদের উপরে কোনো ঝড় আসুক, আমি সেই জন্য আমি নিচ্ছি না। আমি চাই না যে আমার ছোট ছোট ভাইদের উপরে কোনো ঝড় আসুক, তাদের উপরে কোনো বিপদ ঘনে আসুক। আমি এই জন্য মানে পুরো ঘটনাটা আপনি চাচ্ছেন না এখানে ফ্ল্যাশ? না, না, আমি কিছু চাচ্ছি না। ওকে প্রিয় শ্রোতা, এই বিষয়টা উনি ফ্ল্যাশ করতে চাচ্ছেন না। সুতরাং এই বিষয়টা আমার জন্য তেমন একটা ইম্পর্টেন্টও না। আসলে বৈষয়িক ব্যাপার, এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে উনি কেন ফ্ল্যাশ করতে চাচ্ছেন না, সেই জায়গাটা থেকে ওনার এক ধরনের আতঙ্ক আছে। সেই আতঙ্কের বিষয়টা আমরা আনতেও জানা রেডিওতে। একটা জিনিস আমাকে বলেন, আপনার সন্তানের বয়স এখন কত? 14 বছর। ও কোথায় থাকে? ও কলকাতা, হাওড়া থাকে। ও বাংলাদেশে নেই? ও কলকাতার হাওড়াতে থাকে। ও আপনাকে কি হিসেবে জানে? ওর সঙ্গে কথা হয়, আপনার কমিউনিকেশন হয়? আমি ভাইয়া ওর সাথে আজ পর্যন্ত একটা কথা বলতে পারিনি। ওর 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 বয়সটা কি ভাইয়া আমার কানে এখনো পর্যন্ত আসে নাই। কেন আসে নাই আমি এখনো পর্যন্ত শুনতে পারি না যে ও মা বলে কিভাবে ডাকে, কে কাকে ডাকে, কিভাবে ডাকে, মা কি, আমি এখনো শুনতে পারি না। আমি শুধু গুলোয় তাকিয়েছি আমার সন্তান একদিন না একদিন আমাকে মা বলে ডাকবে। যে সন্তানের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি, সেই সন্তানের মুখে মা ডাক শুনবো, সে সন্তান আমাকে মা বলে ডাকবে, আমাকে জড়িয়ে ধরবে। আপনার বয়স কত এখন? 30। আপনি তো বিয়ে শাদী করেন? না, কেন করেন? আমি কেন করিনি, আমার অনেক বিয়ের প্রপোজ আসছে। এক এনে ছিল আমার এক রিলেটিভ, উনি এখন ডিউটিতে আসছে। উনি অনেক বলছে, এখনো বলে আমি কখনো বিয়ে করব। আমার বিয়ে করার আগে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি তো নিজে ঠকে গেছি, আমি আরেকটা পুরুষকে কিভাবে ঠকাবো? আমি চাই না যে, আমি নিজে ঠকে গেছি, আমি আরেকজনকে ঠকাতে চাই না। আমার ফ্যামিলি আমাকে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে পারতো, যে আনমেরিড বলে বিয়ে দিতে পারতো। আমি আনমেরিডের মধ্যেও কিন্তু আমি একজন মা। আমি বাস্তবে আনমেরিড, সব দিক থেকে আমি আনমেরিড, কিন্তু আমি যে একজন মা, একজন কুমারী মেয়ে মা হয়ে কিভাবে। তো এই 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 জিনিসটা তো আমি সমাজে বলতে পারতেছি না যে আমি কিভাবে মা হয়েছি, আমি কেন বিয়ে করিনি। আমি তো নিজেই ঠকে গেছি, আমি আরেকটা পুরুষকে কিভাবে ঠকাই। কেন বললেন আপনি আজকে এই জীবনের গল্প লাখো মানুষের কাছে? আমি কেন বলতে এসছি, আমার ভিতরটা অনেক কিছু জমা হয়েছিল। আজকে মনে হয় আমি সমস্ত অন্যায়, আমার জীবনে সবকিছু জেনে মুছে আজকে হয়তো আমি নতুন করে বাঁচতে চেষ্টা করব। আর তাহলে মনে করবো জীবনটা এখানেই শেষ, যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ। আমি এই কথাগুলো আমি চাই যে আমার সন্তানের কান পর্যন্ত যাক, যে আমি কার জন্য কি করেছি, কেন করছি, যে সেও ভালো থাক, আমার সন্তানকে যেন কেউ অবৈধ সন্তান না বলে। ও কার কাছে থাকে? আমার খালার কাছে থাকে, কলকাতার হাওড়াতে। সন্তানের ছবি আছে আপনার কাছে? ছবিও নেই আপনার কাছে? আমাকে কেউ এটা দেখতেও দেয় না ভাইয়া। ও বাবা মা জানে না? বাবা মা জানে? ও জানে যে, এখন বর্তমানে জানে যে আমি ওর মা। আপনার সঙ্গে যোগাযোগ করে না? ও জানার পরেও যোগাযোগ করেন? ওর বয়স কত? 14 বছর? 14 বছর পড়ছে। ও পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে, হাওড়াতে পড়ে। হুম। বাবার সাথে সম্পর্ক, বাবার সাথে এখন এখন 14 বছরের ছেলে হয়ে গেছে, আর এখন তো সৈকতের কোনো সন্তান হবেই না। সৈকত তো বিয়ে করেছে? হ্যাঁ, সৈকত বিয়ে করেছে, বিয়ে করছে। তো আল্লাহ তো একটা জিনিস থেকে ওকে, আমি 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 এটাই এটাই করি যে ও একটা দিক থেকে শাস্তি অবশ্যই পেয়েছে, ওর কোনো এটাই সন্তান পাওনা নেই? ছিল। ওর কোনো সন্তান নেই? ওর কোনো সন্তান হবেই না,
ওর কোনো সন্তান আর কখনো হবেই না, এই জিনিসটা ওর মনে পাওনা ছিল। ওনার কোনো সন্তান হয়নি? না। আছে সন্তান, আছে দু একটা সন্তান আছে, না, কোনো সন্তান নেই। আচ্ছা, আপনি তখন আমাদের গল্পের মাঝখানে বলছিলেন যে রিসেন্টলি প্রুভ হয়েছে যে এটা সৈকতেরই সন্তান। কিভাবে হলো এটা? এটা ওই আমার খালা আর আমার আঙ্কেল ওরা, তারপরে আমার সৈকতের এক স্যার, ওনার সাথে আবার আমার ছোট খালার সাথে খুব ভালো রিলেশন। তো ওনার মাধ্যমে আমার ছোট খালা এত বছর বলছে যে আমরা এত বছর কিছু করি না, আর আমাদের মেয়ে তো বিয়ে করে না আর করবে না, আর যেহেতু আমার মেয়ে ওর এখানে আসবেও না, ওর যেহেতু ওর সন্তান হবে না অ্যাক্সিডেন্টে, যেহেতু ও পুরো মেয়েলি হয়ে গেছে, তো এখন দেখেন এটা টেস্ট করে যে ওর সন্তান কিনা, এটা একটু কিছু টেস্ট করা দরকার। তো ওরা আমার খালা টেস্ট করছে, করার পরে হ্যাঁ এটা সৈকতের সন্তান। তখন সাহেব উনি বলছে যে সৈকত তোমার সাথে ওর সাথে কিভাবে মিলে, তো কিছু কিছু কথা কি গোপন আছে? তো সাহেব বলছে যে জি স্যার, আছে কিছু কিছু কথা যেটা সোহেনার কাছ থেকে আপনি জানতে পারেন। তার কাছে? মানে আমার খালার কাছ থেকে কথা বলছে যে এটা ওনার সাথে তো আপনার ভালো রিলেশন, আপনি ওনার সাথে জানতে পারবেন। তো এই কথা বলছে পরে তো আমার খালা বলছে যে আমার ভাগ্নির সাথে এরকম 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 রিলেশন হয়েছিল, তো বলে বিয়ের আগে ওরকে বিয়ে করছে, বলে যে না বিয়ে করে নাই, বিয়ের আগে হয়েছে। কিভাবে হয়েছে আমার তো আমার খালা বলছে। বাই দ্য ওয়ে, দ্য স্টোরি রিয়েলি, এটা কি মানে কোন, এটা আপনি জানলেন কিভাবে? আমার খালার সাথে আমার প্রতিদিন কথা হয়। আপনার সন্তানের সাথে কথা হয় না? না, কেন কথা হয় না? আমার সন্তানের সাথে কথা হয় না। ও কি চায় না বলতে আপনার সঙ্গে কথা? না, ও আমাকে ঘৃণা করে। আমার সন্তান আমাকে বলে, সেই কথা আমি বলতে চাচ্ছিলাম না, আমার মতো অনেক মায়ের কষ্ট পাবে। আমরা শুনতে চাই না এই কথাটা, না শোনা আমার কথাই। মতো অনেক অনেক মায়েদের বুক ফেটে যাবে। আমার সন্তান যে কথা বলছে, আমাকে নিয়ে যে মন্তব্য করছে, যে কোনো মায়ের সন্তান যেন কোনো মাকে নিয়ে এই ধরনের মন্তব্য না করে, আমার এইটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া, যে সন্তানের জন্য আমি জীবনে কিছু করলাম না। লেটস এন্ড দ্য স্টোরি। নাথিং টু সে, কিছুই বলার নাই, স্পিচলেস, টোটালি স্পিচলেস। এরকম মোমেন্ট হ্যালো 8920 আমার জীবনে বহুবার এসছে, আবারও আসলো, অবাক হবো না। এর চাইতে হয়তো ভয়াবহ কিছু একটা সামনে অপেক্ষা করছে। পৃথিবীর প্রত্যেকটা মাকে যে যে অবস্থায় আছে, আজকের এই অনুষ্ঠানে শেষে শ্রদ্ধা জানিয়ে, স্যালুট জানিয়ে এই গানটা ডেডিকেট করে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমার কাছে কিছুই বলার নেই। মা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, এবং মা যে মাই হন না কেন, সেটা যদি সে মা যদি পতিতালয়ের হন, সে মা যদি কারওয়ান বাজারের এই যে রাস্তা দিয়ে হেঁটে যায়, এখানে ফুটপাতে অনেক মাই তার ছোট ছোট সন্তান নিয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকে, মাথার উপর এই সন্তানটার পরিচয় আছে কিনা জানা নেই, এরকম মাও হন, কিংবা আজকের এই মায়ের মতো মা হন, প্রত্যেকটি মার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে, লাখ লাখ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। এই কান্না কোনোদিন শেষ হবে না যতদিন উনি বেঁচে আছেন, এবং এই কান্না থামানোর শক্তি আমার আপনার কারোরই নেই। এটাই শেষ কথা আজকের এই অনুষ্ঠানের।